আমাদের মোটামুটি বেসিক লেভেলের যে কোডিং বিষয়টা আছে সেই বিষয়টার উপরে আমাদের প্র্যাকটিস হয়েছে এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে একটু ছোটোখাটো একটা এক্সামের মতো আমাদের হয়েছে, তাই না? আমি দেখছি আপনাদের বিষয়গুলো আমাকে দিয়েছে ছেলেটা। তো আমরা আরও বেশ কিছু বিষয় দেখবো। ইনফ্যাক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে রুলস আছে সেই রুলসগুলো আমরা দেখব। বাট বিফোর দ্যাট আমরা কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি ভাবি যে জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, পুরো কোর্সই তো পিএসপি নিয়ে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আলোচনা করে তারপর বুটস্ট্র্যাপ চাচ্ছি করতে আর কি। কারণ বুটস্ট্র্যাপের ক্ষেত্রে বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করলে হয়। বুটস্ট্র্যাপ শুরু করবো, আপনার ইচ্ছা? আচ্ছা, আপনার ইচ্ছা তো দিলেন তো। ভালো বলতে আমাদের আসলে পিএসপিটা আর একটু পরে ধরলে ভালো হতো আর কি। হ্যাঁ, HTML CSS জাভাস্ক্রিপ্ট একটানে বের হয়ে আসলে তারপরে ফ্রেমওয়ার্কটা বুটস্ট্র্যাপ, তারপরে পিএসপিতে ঢুকলে ভালো হতো। তো HTML CSS যেহেতু হয়েছে সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট করতে চাচ্ছিলাম। জাভাস্ক্রিপ্টের পরে বুটস্ট্র্যাপ, দেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি নিয়ে প্র্যাকটিস শুরু করবো। ফাইনালি অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপির পরে দেন আমরা ফ্রেমওয়ার্ক ঢুকবো আর কি, সরাসরি ল্যারাভেলে। ঠিক আছে, তো তাহলে আসেন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু প্র্যাকটিস করি কিছু বিষয়। তো সরি, কুকিজ কুকিজ হচ্ছে একটা মেমোরি ব্রাউজারের, অ্যাজ লাইক কিছুগুলো বুঝি না। আচ্ছা, সেশন কুকি নিয়ে আমরা আলোচনা করব ওপিপি সময়। হ্যাঁ, সেশন কুকি নিয়ে আসবে, সবই আসবে আল্লাহর রহমতে। সো নাও আমরা যে টেকনোলজি নিয়ে এখন প্র্যাকটিস শুরু করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট কি, তাই না? সেটা আমরা জানি কম বেশি সবাই, যে এটা আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, তাই না? অনেকেই ফ্রন্ট এন্ডের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনার পিসি কই? আজকে দেখবেন পিসি নাই, কালকে দেখবেন চেয়ার নাই, তারপর দিন টেবিল নাই, তারপর দিন জায়গায় থাকবে না। ওকে, উপস্থিতি তো কম কেন বলেন তো? এই ছেলেমেয়েগুলো সমস্যাটা কি? সব পারে না, পারে না, না বুঝে না, বুঝে না। হয় সব পারে, নাহলে কিছু বোঝে না, দুইটার যে কোনো একটা। তাহলে তো এগুলো বোঝে না, সে বোঝে না ছবি দেখাইতে হবে আগে। হ্যাঁ, দেখেন নাই? বোঝে না সে বোঝে না, দেখেন নাই? আল্লাহ আকবার, আপনি তো দেখবেনই, তো রোমান্টিক বয়। হ্যাঁ, নাটক শুরু হচ্ছে কোথায়? শেষ হয়ে গেছে। না, এগুলো ভালো, দেখা ভালো, আমি দেখি তো মাঝে মাঝে। ঘটনা হচ্ছে সাপের নাটক কোনটা জানি না, দেখে আমার স্নেক ইজ ডেঞ্জারাস। নায়িকা সাপ হয়ে যায়। কিরণমালা নাগিন। আচ্ছা, যাই হোক, তো আসলে এন্টারটেইনমেন্টের দরকার আছে।
আমাদের একটা স্যার কথা বলতো, আমরা যখন হাই স্কুলে পড়ছি মনে আছে, তো স্যার একটা কথা বলতো যে মানুষের সাকসেসফুল হওয়ার জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তকের যে বিদ্যাটা আছে সেটা দিয়ে সম্ভব না। আপনি বই পড়ে নলেজ অর্জন করবেন, সেটা দিয়ে আপনি লাইফে সাকসেসফুল হবেন, এটা 100% সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে আদার্স কিছু বিষয়ের উপরও জ্ঞান অর্জন করা লাগবে, পারিপার্শ্বিকতা, হ্যাঁ, বাট ওইটা হচ্ছে কম, বই নলেজটা হচ্ছে বেশি। মানে শুধু বই পড়লেও হবে না, আবার শুধু ওগুলো পড়লেও হবে না। বাট আপনি যদি আদার্স নলেজ খুব ভালো, বাট আপনার পাঠ্যপুস্তকের নলেজ খুব কম, সেক্ষেত্রে আপনার খুব ডিফিকাল্ট হবে সাকসেসফুল হওয়া। আবার আপনার পাঠ্যপুস্তকের নলেজ অনেক বেশি, কিন্তু আদার্স কোনো নলেজ নাই, কোনো সমস্যা নাই, আপনি আদার্স নলেজ অল্প কিছুদিনের মধ্যে অর্জন করতে পারবেন। বাট পাঠ্যপুস্তকের যে বিষয়টা, এটা কিন্তু অল্প কয়েকদিনে আসবে না, তাই না? এসএসসি পাস করার জন্য আমাদের পড়াশোনা করতেছে কয় বছর? 10 বছর। কিছু বলবেন? বলেন। তাই? আচ্ছা, হ্যাঁ, ওইটাই ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন যে টেকনোলজি নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আসলে জিনিসটা কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কি? তো আমরা সবাই জানি, তাই না, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্টকে অনেকেই বলে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকেই বলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অনেকেই বলে এটা সেটা, সবই ঠিক আছে। বাট জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মেন যে বিষয়টা, যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে সে বলছে এভাবে যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো এই ডেফিনেশনটা যেখানে আছে সেখানে আমরা দেখব একটু পরে। বাট বিফোর দ্যাট জাভাস্ক্রিপ্টের হিস্টোরি সম্পর্কে বলি। জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে পারমিশন নিয়ে কাজ করা, তাই না? আমাদের এই দুনিয়াটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, সব কিছুই কিন্তু পারমিশন নিয়ে হচ্ছে। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত যা কিছু করি আমরা সব কিছু কিন্তু পারমিশন নিয়ে। কেউ না কেউ পারমিশন কিন্তু দেয়। কখনো কোনো কাজ করার পিছনে আমি নিজেকে পারমিশন দেই, কখনো অন্য একজন পারমিশন দেয়। বাট উইদাউট পারমিশন কিন্তু কোনো কিছু হয় না। যেমন মনে করেন সূর্য উঠে, এটা কারো পারমিশন লাগে না বলেন তো? অবশ্যই লাগে। কিন্তু গাছে ফুল ফুটে, সেজন্য কারো পারমিশন লাগে। আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য ওয়াশরুমে যাই, তো এটাও কিন্তু আমি আগে কি বলি যে না এখন ব্রাশটা করে আসি, এটা মনে মনে বলি না আগে, তারপরে কিন্তু ওয়াশরুমে যাই ব্রাশ করার জন্য। সো এই যে সব কিছুই কিন্তু কখনো আমি নিজে অনুমতি দিচ্ছি, কখনো আরেকজন অনুমতি দিচ্ছি। আবার আমি বাসা থেকে বের হয়ে যাবো এক জায়গায় আড্ডা দিতে, আমার প্যারেন্টস বললো যে না তুমি বিদ্যুৎ বিলটা দিয়ে আসো, তখন আমি কি করি? আড্ডা বাদ দিয়ে বিদ্যুৎ বিল দিতে চাই। এই যে কাজটা আমি করলাম, এটা কার পারমিশন নিয়ে? প্যারেন্টসের পারমিশন নিয়ে। সো কোনো না কোনো কাজ কারো না কারো পারমিশন নিয়ে হয়। অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টাই হচ্ছে এরকম। যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি প্রোগ্রামিং নিয়ে প্র্যাকটিস করব, তখন দেখবেন এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং রিসোর্সগুলো বলে দিব যে কোথা থেকে আপনি এগুলো পড়লে আরও ভালোভাবে জানতে পারবেন। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড বলা হচ্ছে পারমিশন বেস। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে কি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যখন আরেকটা ল্যাঙ্গুয়েজের সাথে মানে একই সিনট্যাক্সের মধ্যে, একই ফাইলের মধ্যে আমি একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতেছি, ইট ইজ কল্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। একটা ফাইলের নাম কি .html, সেখানে আমি অনেক একাধিক ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করতে পারবো, তখন আমি তাদেরকে কি বলতে পারি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট আমরা পিএইচপি, HTML, CSS এগুলোর সাথে কি করতে পারি? সিমুলটেনিয়াসলি কাজ করতে পারি এদের সাথে। ইনফ্যাক্ট করবো আমরা আল্লাহর রহমতে। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে কি আপনার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ পারমিশন বেস একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে আরও একটা বিষয় আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত কম্পাইল করা দরকার হয় না। দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন বলা হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার C# একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটার মধ্যে পার্থক্য কি? C# আমরা যে কোডগুলো লিখি সেই কোডগুলো আগে মেশিন ল্যাঙ্গুয়েজে তৈরি হয়, তারপরে ব্রাউজার আমরা সেটা আউটপুট দেখি।
কিন্তু পিএসপি যে কাজটা করি, পিএসপি কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ হয় না, ডিরেক্ট অ্যাপাচি পিএসপির সিনটেক্সটাকে ইন্টারপ্রেট করে, মানে অনুবাদ করে। পিএসপির যে সিনটেক্স ইকো হ্যালো ওয়ার্ল্ড, এই ইকোর মানে কি, এটা কিন্তু ইকোটাকে কিন্তু আগে মেশিন কোডে হয় না, ইকোটাকে জাস্ট অ্যাপাচি ইন্টারপ্রেট করে আমাকে আউটপুট দেখায়, তাই না? তো এটা হচ্ছে একটা বিষয় আর কি। জাভাস্ক্রিপ্টও সেম, যে জাভাস্ক্রিপ্টে আমি কোনো একটা কিছু লিখলাম, সেটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি হয়, আগে সিনটেক্সটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, সিনটেক্সটাকে মানে আমি একটা সি শার্প একটা কোড লিখলাম বা জাভাতে একটা কোড লিখলাম, কোড লেখার পর সেটা কি হবে, সেটা আগে ওই যে সিনটেক্সটা আমি লিখলাম সেটা আগে মেশিন কোডে কনভার্ট হবে। তো সিনটেক্সটাকে মেশিন কোডে কনভার্ট কি করবে, কম্পাইলার। দেন মেশিন কোডটাকে কম্পিউটারের মাধ্যমে আউটপুট জেনারেট হয়। কিন্তু পিএসপি বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো হয় না। পিএসপির কোডগুলো ডিরেক্ট অ্যাপাচি এক্সিকিউট করে, ইন্টারপ্রেট করে। আবার জাভাস্ক্রিপ্টে আমরা যে কাজগুলো করবো সেম, জাভাস্ক্রিপ্টের আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখবো, যে স্টেটমেন্টগুলো লিখবো, সেই স্টেটমেন্টগুলো ডিরেক্ট ইন্টারপ্রেট করবে, এক্সিকিউট করবে কে, ব্রাউজার, তাই না? জাভাস্ক্রিপ্টের সার্ভারের নাম হচ্ছে ব্রাউজার। জাভাস্ক্রিপ্টের আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখবো, যে কোডগুলো লিখবো, সেগুলোর আউটপুট দেখার জন্য আমার একটা ব্রাউজার হলেই হবে, আমার আর কিছু লাগবে না। এজন্য জাভাস্ক্রিপ্টের সার্ভার বলা হচ্ছে সকল ব্রাউজার। তো ইনফ্যাক্ট আমরা জাভাস্ক্রিপ্টের একটা কি বলে সেটাকে লাইব্রেরিও প্র্যাকটিস করবো, jQuery। অত্যন্ত সহজ, খুবই সহজ আর কি, এবং খুব পাওয়ারফুল বর্তমান সময়ের জন্য। তো ইনফ্যাক্ট jQuery ছাড়াও নতুন আরও কিছু লাইব্রেরি আসছে, যেগুলো আপনারা যদি ফ্রেমওয়ার্ক ধরে কাজ করতে যান তখন লাগবে আর কি, ওগুলো বলে দিব। সো ইন দ্যাট কেস তাহলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বলা হচ্ছিল যে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বলেন জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনার ভুল হবে না। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কার, HTML এবং CSS এর। এজন্য বলা হয় জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ HTML এবং CSS। HTML এবং CSS কে আপনি যদি ডায়নামিক করতে চান, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজটা করতে পারবো। HTML এবং CSS কে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডায়নামিক করতে পারবো। এই যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এটার একটু হিস্টোরি বলি। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার প্রথম যে ভদ্রলোকটা কনসেপ্টটা নিয়ে আসেন, ওনার নাম হচ্ছে কি, ব্র্যান্ডন ইচ। ব্র্যান্ডন ইচ এই ভদ্রলোক প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসে। উনি তখন নেটস্কেপ নামের একটা ব্রাউজার ছিল, তখন ওই কোম্পানিতে উনি জব করতো, নেটস্কেপ, ঠিক আছে? ওই কোম্পানির একজন ইঞ্জিনিয়ার ছিল উনি। তো উনি এই কনসেপ্টটা নিয়ে আসেন। তখন জাভাস্ক্রিপ্টের নাম জাভাস্ক্রিপ্ট ছিল না, তাই না? তার নাম ছিল কি, মোচা, MOCHA, মোচা। এরপরে আস্তে আস্তে কনভার্ট হয়ে দেন জিনিসটা জাভাস্ক্রিপ্টে হয়ে আসে। আপনারা একটা কাজ করেন, সিম্পলি আমরা যদি গুগলে যাই, আপনি গুগলে যান, গুগলে দেখেন সার্চ দেন জাভাস্ক্রিপ্ট হিস্টোরি লেখে, আমি যে কথাগুলো বললাম এগুলো দেখবেন সেখানে আছে। জাভাস্ক্রিপ্ট হিস্টোরি কি করছে, ব্রেন্ডন ইচ, হ্যাঁ? তখন যে দেন ওয়ার্কিং অ্যাট কি, নেটস্কেপ, ঠিক আছে? তো এটা উনি কাজ করতেন আর কি জাভাস্ক্রিপ্ট, এখানে হিস্টোরি দেখতে পারবেন। সো হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের শুরুর নাম কি ছিল, মোচা, ঠিক আছে? তো ওই নেটস্কেপের যে মালিক, তার নাম ছিল কি, মার্ক অ্যান্ডারসন, ফাউন্ডার অফ নেটস্কেপ। ওনার নাম অনুসারে এই মোচাটা করা হয়। পরবর্তীতে এই ব্রেন্ডন ইচ, উনি ওই কোম্পানি থেকে বের হয়ে এসে নিজে একটা কোম্পানি দেয়, তার নাম কি, এখানে লেখা আছে দেখেন, মজিলা কর্পোরেশন কোম্পানির মালিক হচ্ছে ব্রেন্ডন ইচ। এই যে মজিলা ফায়ারফক্স আমরা ব্রাউজার ইউজ করি না, এই মজিলা ফায়ারফক্স এটা হচ্ছে মজিলা কর্পোরেশন কোম্পানির একটা প্রোডাক্ট। যেমন গুগল কর্পোরেশন কোম্পানি, গুগলের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না? ইউটিউব, জিমেল, তারপরে আর কি কি আছে, প্লে স্টোর, অ্যান্ড্রয়েড, সবগুলো কি, এগুলো গুগল কর্পোরেশনের প্রোডাক্ট। তো মজিলা ফায়ারফক্স এটা হচ্ছে মজিলা কর্পোরেশনের একটা প্রোডাক্ট। এই কোম্পানির ফাউন্ডার এবং উনি হচ্ছে আর কি ব্র্যান্ডন ইচ। তো এর পরবর্তীতে উনি ওখান থেকে বের হয়ে এসে এই মজিলা কর্পোরেশন কোম্পানিটা দেয় এবং ওনার উনি নামটা চেঞ্জ করে নিয়ে আসেন জাভাস্ক্রিপ্ট। এজন্য
দেখেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনি যদি একদম পিওর ইনফরমেশন জানতে চান যেগুলো 100% রাইট, সেটা করার জন্য আপনাকে যাইতে হবে developers.mozilla। developers dot কাজ করে না কেন, ডোনেট না, এই যে developers.mozilla.org এই সাইটটা যান, developer.mozilla। সো দিস ইজ দ্য বেস্ট ডকুমেন্টেশন ফর জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট, যেখান থেকে আপনি মানে একদম কারেক্ট ইনফরমেশন পাবেন। এটা আছে javascript.com, ওটা তো ওটা না, এটা হচ্ছে ব্রেন্ডেন ইচের আর কি, ব্রেন্ডেন ইচের। এটা হচ্ছে এখানে একদম আপনি সব বেসিক ইনফরমেশন পাবেন, রাইট ইনফরমেশন। এখান থেকে এই যে বাম দিকে দেখেন, এখানে আপনার যে জাভাস্ক্রিপ্ট আছে, এখানে যান বাম দিক থেকে দেখেন, এইখানে আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যে ইনফরমেশনগুলো পাবেন সাধারণত বলা হয়ে থাকে এগুলো হচ্ছে একদম পারফেক্ট, কারণ এই কোম্পানিটার প্রোডাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তো এরাই সবচেয়ে ভালো বলতে পারবে যে জিনিসটা কি। এখানে আপনি যদি এ সম্পর্কে জানেন, এখানে এই যে দেখেন ইন্ট্রোডাকশন, আসেন জাভাস্ক্রিপ্ট গাইড, এই বাম পাশে আছে ইন্ট্রোডাকশন। এখান থেকে যদি যান, আমরা এইগুলো পড়াশোনা করি প্রত্যেক দিনই বা যখনই সময় পাই আর কি, হ্যাঁ, এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে রাখতে হয়। এই দেখেন এখানে কি বলা আছে, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, যে অংশটুকু মার্ক করা আছে। আমি আপনাদের যে কথাটা বললাম সেটা হচ্ছে, এটা কোনো শীতের দিন হইলো বলেন, রাবিশ। ও যদি মানুষ হইতো ওর আমি বলতাম তুই সুইসাইড খা। আচ্ছা, তো এখানে বলা আছে ক্লজ প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ইট ইজ স্মল অ্যান্ড লাইট ওয়েট ল্যাঙ্গুয়েজ। খেয়াল করছেন? এরপর নিচের দিকে আসেন, এখানে একটু কনফিউশন থাকে আমাদের, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভা। ওকে, এখানে কি লিখছে দেখেন, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভা আর সিমিলার ইন সাম ওয়ে বাট ফান্ডামেন্টালি ডিফারেন্ট ইন সাম আদার্স। জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুইটা টোটালি আলাদা, কোনো মিল নাই, শুধু কিছু কিছু জায়গায় মিল আছে, যেমন জাভাও কি অবজেক্ট ওরিয়েন্টেড, জাভাস্ক্রিপ্টও কি অবজেক্ট ওরিয়েন্টেড, এই ধরনের কিছু জায়গায় মিল আছে। আদারওয়াইজ অনেকে মনে করে কিন্তু জাভাস্ক্রিপ্ট এবং জাভা একই জিনিস, টোটালি আলাদা। এর নিচের দিকে দেখেন একটা পার্থক্য দেওয়া আছে বক্সের মধ্যে, এই যে জাভাস্ক্রিপ্ট কম্পেয়ার টু জাভা, এই বক্সটা ভালো করে পড়বেন যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো যে টেকনোলজি নিয়ে আমরা প্র্যাকটিস করব, সেই টেকনোলজির হিস্টোরি সম্পর্কে কোথা থেকে জানা যাবে সে বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতেছিলাম আপনাদের সাথে। তো যখন পিএইচপি প্র্যাকটিস করছেন তখন একটা বিষয় হয়তো খেয়াল করার কথা, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আলুভাইরাসকে আপনি টি-শার্ট পরছেন আর ওই আছে আর টি-শার্ট, আর এটা কি নিয়ে এটাও তো কালার, সরি জাভাস্ক্রিপ্ট, এটার হিস্টোরি বলতেছিলাম আমি কিছু। তো যখনই কোনো ল্যাঙ্গুয়েজ করা হয়, আপনার প্র্যাকটিস করা হয়, তখন আমাদের যে লিড ট্রেনার শফিল আলম স্যারের একটা সিস্টেম আছে, আমার এই সিস্টেমটা খুব ভালো লাগে, আমি ওইটাই প্র্যাকটিস করি এবং আমি ওইটাই রিকমেন্ডেড করি যেটা আপনারা করতে পারেন। আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন তখন প্রথমে যেটা করতে হয়, প্রথমে তার সিনট্যাক্স জানতে হয়, এরপরে জানতে হয় ভেরিয়েবল, এরপরে জানতে হয় অপারেটর, এরপরে স্টেটমেন্ট, এরপরে অ্যারে, এরপরে
ফাংশন, এরপর হচ্ছে ক্লাস। ওকে, সো এই কয়েকটা টপিক ধরে ধরে যদি আমরা আগাই, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন, তাহলে কিন্তু আমাদের একটা প্র্যাকটিস করলেই কিন্তু লজিক্যালি বাকিগুলো করা হয়ে যাবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের অপারেটর আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের অ্যারে আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ফাংশন আছে এবং ক্লাস আছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্টে এই টপিকটা স্কিপ করে যাব, আমরা এই পর্যন্ত আসবো আর কি। ওকে, আমরা এই পর্যন্ত আসবো। এই 5টা 6টা টপিকস যদি আল্লাহর রহমতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু একটা বেসিক আইডিয়া চলে আসবে আপনার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, এবং যে বেসিক আইডিয়াটার দ্বারা আপনি আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, অনেক। মানে জব করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, কনফিডেন্সটা হলে আপনি এগুলো প্র্যাকটিস করার পর মনে করেন আপনাকে যেটা জানতে হবে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট, রাইট? আমরা একটু প্রথমে প্র্যাকটিস করব কি র জাভাস্ক্রিপ্ট। এরপরে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি জানতে হবে আপনাকে, যে কোনো একটা লাইব্রেরি জানতেই হবে। এরপরে জানতে হবে একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের অনেক সুন্দর সুন্দর ফ্রেমওয়ার্ক আছে, বানান ভুল হয়ে গেলে নিজ গুলো ক্ষমা করে দিন, ঠিক আছে? সো র জাভাস্ক্রিপ্ট, তারপর একটা লাইব্রেরি, তারপর একটা ফ্রেমওয়ার্ক। সো র জাভাস্ক্রিপ্টে আমরা এই কয়টা সিনট্যাক্স সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস করব। এরপরে লাইব্রেরিটা আমি একটু দেখাই দেবো, দুইটা ক্লাস হয়তো আমরা 8 ঘন্টা তো না 6 ঘন্টা হয়তো প্র্যাকটিস করব jQuery নিয়ে। জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে jQuery। এখানে ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখানে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে হয়তো আপনার পরবর্তীতে AngularJS, এটা খুব পপুলার বর্তমান সময়ের জন্য। আর আপনারা যেহেতু ল্যারাভেল শিখবেন, ল্যারাভেলে AngularJS এর চাইতে আরেকটা ভয়াবহ ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে নাম কি? Vue.js। হ্যাঁ, সো Vue.js এটা সম্পর্কে আমি হালকা পাতলা কিছু ধারণা দিয়ে দিব আপনাদেরকে, যেহেতু আমরা যখন ল্যারাভেল প্র্যাকটিস করব তখন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কাজ করতে হয়। এ খুব মারাত্মক একটা ফ্রেমওয়ার্ক, বুঝছেন? এটা হচ্ছে ল্যারাভেলের জন্য। তো এইগুলো আরো অনেক, ল্যারাভেলের জন্য আরো একটা আছে React.js, এটাও খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক। React.js টা ইউজ করা হচ্ছে ফেসবুকে। ফেসবুক দেখেন না, এটা মার্ক জুকারবার্গরা বানাইছে আর কি। React.js এটা একটা ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের। তো যাই হোক, এগুলো এইভাবে আর কি আমাদের প্র্যাকটিস গুলো করতে হবে। প্রথমে র জাভাস্ক্রিপ্ট, তারপরে লাইব্রেরি, তারপরে ফ্রেমওয়ার্ক। দেন আপনার এইটা যদি হয়ে যায় না, এই দুইটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। শুধু সময়ের ব্যাপার আর কি। যত বেশি প্র্যাকটিস করবেন ওই বিষয়ের উপরে আপনার তত বেশি দক্ষতা আসবে। এখন ঘটনা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে আমরা কথা বলবো এখন। তো সিনট্যাক্স মানে কি? কোন একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স প্র্যাকটিস, সিনট্যাক্স মানে হচ্ছে কি? ওই ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখতে হয়, দ্যাটস অল সিনট্যাক্স। আপনাদের আজকে একটা সূত্র বলে দিই, যে কোনো প্রোগ্রামিং, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর যাই হোক, সকল ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স আপনার এই যে কয়টা জিনিস দিয়ে গঠিত হয়, তার মধ্যে একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে অপারেটর, এক্সপ্রেশন, কমেন্টস। ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন এন্ড কমেন্টস। আরেকটা আছে কিওয়ার্ড। এই পাঁচটা জিনিস দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো গঠিত হয়ে থাকে। ভ্যালুস আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু, আর একটা হচ্ছে ফিক্সড ভ্যালু। যেমন মনে করেন আমি বললাম যে 15, এটা কি ফিক্সড ভ্যালু না ভেরিয়েবল ভ্যালু? 15 মান কিয়ামতের আগ পর্যন্ত 15ই থাকবে। আবার যদি বলি $a ইজিক্যাল টু 15, এবার বললাম এবার $a এর মান কত? এটা কি ফিক্সড ভ্যালু না ভেরিয়েবল ভ্যালু? এটা কিন্তু ভেরিয়েবল ভ্যালু, কারণ এর মান যখন তখন চেঞ্জ হতে পারে।
তাই না? ভেরিয়েবলের কিন্তু কোনো ক্যারেক্টারই নাই, ঠিক আছে, ক্যারেক্টারলেস, তাই না? ইয়েস স্যার। তাহলে এই ভ্যালু অপারেটর, কিওয়ার্ড, এক্সপ্রেশন, কমেন্টস, আমরা যখন স্টেটমেন্ট লিখবো তখন এই পাঁচটা জিনিস দেখবেন আমরা চেক করব। যখনই কোনো স্টেটমেন্ট লিখবো, আপনি যে কোনো স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন না কেন, আপনি ঘুরে ফিরে এই পাঁচটা জিনিসই পাবেন। তো আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি সিনট্যাক্স, বাট বারবার বলা হচ্ছে স্টেটমেন্ট কেন? বেসিক্যালি সিনট্যাক্স কি? আমরা ওই স্টেটমেন্ট লেখার যে রুলস, সিনট্যাক্স বলতে বোঝানো হচ্ছে কি, কোনো একটা স্টেটমেন্ট আমি লিখবো, এই স্টেটমেন্ট লেখার যে রুলস, সেই রুলসটাই হচ্ছে কি সিনট্যাক্স। আর এজন্য ওই স্টেটমেন্ট লেখার যে রুলস সেটাকে বলা হচ্ছে কি সিনট্যাক্স। তাহলে স্টেটমেন্ট লেখার রুলস কয়টা? এই পাঁচটা, রাইট? এই পাঁচটা, ফাইন। এবার আরেকটা বিষয় আসে যে জাভাস্ক্রিপ্টের যে এই বিষয়গুলো, ভ্যালু অপারেটর, কিওয়ার্ড, এক্সপ্রেশন এবং কমেন্টস, এই পাঁচটা জিনিস যে আমি লিখবো একটা ফাইলের মধ্যে লিখতে হবে। তো জাভাস্ক্রিপ্টের এই বিষয়গুলো দিয়ে, জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য এই বিষয়গুলো দিয়ে আমরা স্টেটমেন্ট লিখবো। এই পাঁচটা বিষয় দিয়ে আমরা স্টেটমেন্ট লিখবো। কোন ফাইলের মধ্যে লিখবো? জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট লেখার জন্য আমরা .php, .html এবং .js, যেহেতু আমরা PHP ট্র্যাকে আছি, সো আমরা এই তিন ধরনের ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লেখার প্র্যাকটিস করব। এছাড়াও কিন্তু মনে করেন .ASP.NET দিয়ে যারা কাজ করে ওরাও কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখতে পারে .NET ফাইলের মধ্যে, .ASP ফাইলের মধ্যে কিন্তু লেখা যায়। তো যেহেতু আমরা PHP ট্র্যাকে আছি, এজন্য বলা হচ্ছে .php, .html এবং .js, এই তিন এক্সটেনশন ফাইলের মধ্যেই আমরা এই বিষয়গুলো ইউজ করে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট লিখব। তো প্রথম অবস্থায় আমরা একদম .html ফাইলেই প্র্যাকটিস করব, তারপর আস্তে আস্তে .js এবং .php ফাইলের মধ্যে আমাকে প্র্যাকটিস করতে হবে। একদম বেসিক .html ফাইলের মধ্যে কিভাবে জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো লিখতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তো সিনট্যাক্সের এখানে আর একটা কথা যদি বলি যে এটা হচ্ছে কি বলেন তো, সিঙ্গেল কোটেশন, আর এটা হচ্ছে কি ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? স্ট্রিং সাইন। স্ট্রিং সাইন। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনকে প্রোগ্রামিং এর ভাষায় বলে স্ট্রিং সাইন। তো স্ট্রিং সাইনের মাঝখানে আমি যা লিখে দিব সেটা কি হয়ে যাবে? আমি লিখে দিলাম 1 2 3, এটা কি স্ট্রিং, ঠিক আছে, এটা স্ট্রিং। আবার এখানে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, এটাও কি স্ট্রিং। স্ট্রিং সাইনের মধ্যে আপনি যা লিখে দিবেন সেটাই হচ্ছে স্ট্রিং। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোন একটা স্ট্রিংকে আমি যদি আউটপুটে নিয়ে আসতে চাই, তাহলে আমার যে বিষয়টা লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে, অনেকগুলো দিয়ে 5-6টা দিয়ে করা যায়, আমরা যে দুইটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করব সেটা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট, এই সিনট্যাক্সটা আমরা ইউজ করব কিসের জন্য? আউটপুট নিয়ে আসার জন্য। এছাড়া আমরা আরেকটা অনেক বেশি প্র্যাকটিস করব, সেটা হচ্ছে অ্যালার্ট। সেটা হচ্ছে কি অ্যালার্ট। এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন। আমরা রাইট ফাংশন ইউজ করে কাজটা করতে পারি, আবার অ্যালার্ট ফাংশন ইউজ করেও কাজটা করতে পারি। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আপনারা একটা .html ফাইল নেন এবং সেখানে সেই ফাইলটা আউটপুট ব্রাউজারে নিয়ে আসেন। একটা সিম্পলি HTML ফাইল নেন এবং তার আউটপুট ব্রাউজারে নিয়ে আসেন। বলতে পারেন, আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা যায়। কেউ যদি বলে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাহলে ভুল হবে। কারণ একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিনা সেটা দেখা হয় হচ্ছে আপনার কিছু বিষয় কনসিডার করা হয়। দুইটা বিষয়, কোন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিনা সেটা দেখার জন্য দুইটা বিষয় ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু খেয়াল করেন সবাই, টেকনিকটা শিখে যান। কোন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিনা, কারণ তর্ক বিতর্ক হয়, যারা PHP প্রোগ্রামিং করে তাদেরকে সবাই আন্ডার এস্টিমেট করে, দূর এটা কোনো ল্যাঙ্গুয়েজ হলো, আসলে এটা অনেক কিছু। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। আমি নিজে প্রোগ্রামিং করে দেখে তা না, কারণ এটা হচ্ছে স্বাধীন, যার যা মন চায় তাই করতেছে, তাই না? আপনি চাইলে যা মন চায় তাই করতে পারেন, আবার একটা স্ট্রাকচারের মধ্যেও কাজ করতে পারেন। যেমন আপনি PHP দিয়ে কোনো কাজ করবেন, কিন্তু আপনি যদি জাভা দিয়ে কাজ করেন, যা মন চায় তাই করতে পারবেন? আপনাকে একটা স্ট্রাকচার মেনেই কাজ করতে হবে। সেই জন্য আমি দুটোই আছে PHP মধ্যে, তাহলে বসকে ডেফিনেটলি PHP। বাট অনেকেই বলে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা ভুল কথা। কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কি প্রোগ্রামিং না সেটা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে।
একটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স চেক করার কিছু আছে কিনা, আর একটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা ডিসিশন নিতে পারে কিনা। কোন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিনা সেটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা সিনট্যাক্স চেক করার জন্য কেউ আছে কিনা, আর একটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা ডিসিশন নিতে পারে কিনা। আমি যদি বলি HTML কি ডিসিশন নিতে পারে? পারে না, কিন্তু HTML জাস্ট মার্কআপ বসাই দেবো, চলে আসবে, আউটপুট দেখাবে, দ্যাটস অল। ঠিক আছে, এবার আমি যদি বলি জাভাস্ক্রিপ্ট কি ডিসিশন নিতে পারে? পারে। PHP পারে, PHP কিন্তু ডিসিশন নিতে পারে। ইফ এলস এটা হলে এটা হবে, না হলে এটা কি ডিসিশন নিতে পারতেছে সে। আবার PHP সিনট্যাক্স চেক করার জন্য কি কেউ আছে? আছে। PHP তে পার্সার যুক্ত হয় PHP 3 তে 2000 সালে। PHP 3 যে ভার্সনটা আসে সেখানে আপনার পার্সার যুক্ত হয়। PHP তে দেখবেন দুই ধরনের এরর আছে, নোটিশ আছে, ওয়ার্নিং আছে। PHP তে যত আপনি এরর পান সব কিছু দেখবেন হয় সিনট্যাক্স এরর, অথবা ফ্যাটাল এরর, অথবা ওয়ার্নিং, অথবা নোটিশ। এই 4 ধরনের। ওয়ার্নিং নোটিশ আসে হচ্ছে আপনি কোনো ইলিগাল কাজ করলে। ইলিগাল বুঝেন? ঠিক আছে, ফাংশনের মনে করেন যে আপনি কোনো একটা ইয়া করছেন আর কি, ওইটা হচ্ছে কি ওয়ার্নিং। বা ফাংশন কল করছেন, আর্গুমেন্ট দেন নাই। ফাংশনের মধ্যে আর্গুমেন্ট আছে, আপনি প্যারামিটার সেট করা আছে ফাংশনের ডেফিনেশনে। এবার ধরুন আপনি ফাংশন কল করছেন, আপনাকে আর্গুমেন্ট দিতে হবে না, দেন নাই, তখন কি আসবে? এটা কোনো ফ্যাটাল এররও না, এটা কোনো সিনট্যাক্স এররও না, এটা হচ্ছে কি ওয়ার্নিং বা নোটিশ, এরকম কিছু একটা আসবে আর কি। এটাকে বলা হচ্ছে মানে এক ধরনের বিষয়। আর একটা বিষয় কি পার্সার এরর। মানে আমি বলতেছিলাম যে কোন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিনা এটা বিষয় করে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে তার সিনট্যাক্সকেও চেক করতে পারে কিনা, আর একটা হচ্ছে সে ডিসিশন নিতে পারে কিনা। PHP সিনট্যাক্স চেক করার জন্য পার্সার আছে। আপনি PHP তে সিনট্যাক্স ভুল করেন, আউটপুট দেখাবে? দেখাবে না কিন্তু। আবার আপনি PHP তে ইফ এলস ইউজ করে ডিসিশন নিতে পারবেন না, সেটাও পারবেন। এজন্য যদি আপনাদেরকে কেউ বলে যে PHP কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তখন আপনি বলবেন যে বড় ভাই বলেন তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে কখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়? তখন সে কি বলবে? আমার তো মাথা চুলকায়। তখন আপনি বলেন তাহলে শোনেন আমি বলি, ঠিক আছে? এবার বলবেন যে কোন একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কিনা সেটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স চেক করার জন্য কেউ আছে কিনা, পার্সর আছে কিনা, আবার ওই ল্যাঙ্গুয়েজ ডিসিশন নিতে পারে কিনা। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তবে আমরা সেই ল্যাঙ্গুয়েজটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সেই অর্থে জাভাস্ক্রিপ্টকে পুরোপুরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না। জাভাস্ক্রিপ্টকে যদি কেউ বলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কথা কিন্তু ভুল না, কথা ঠিক আছে। বিকজ জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স চেক করার কেউ নাই। আপনি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ভুল করবেন, দেখবেন আউটপুট দেখাবে না এবং কোনো এররও আসবে না। পার্সন নাই জাভাস্ক্রিপ্টে, কিন্তু পার্সন নাই। PHP যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি এবং রান করি, এই এক্সিকিউট হয় কিভাবে? দুজন ভদ্রলোক আছে, একটা নাম হচ্ছে পার্সর আর একটা হচ্ছে অ্যাপাচি। পার্সর প্রথমে কি করে? সিনট্যাক্স চেক করে। সিনট্যাক্স যদি ঠিক থাকে তারপরে অ্যাপাচি কোডগুলোকে এক্সিকিউট করে। এটা হচ্ছে PHP এর স্টোরি, আউটপুট দেখার। আর জাভাস্ক্রিপ্টের কিন্তু সিনট্যাক্স চেক করার কেউ নাই। ব্রাউজার দেখে আর আউটপুট দেখায়। ব্রাউজার যদি না চিনে সে চুপ করে বসে থাকে, কিচ্ছু করবে না। ঠিক আছে, এই জন্য জাভাস্ক্রিপ্ট কিন্তু খুব খতরনাক। কোনো যখন ভুল হইলে একদম অত্যাধিক বেশি অভিমানী, এই জন্য জীবনে কিছু করতে পারলো না। বুঝতে পারছেন না? অনেক কিছুই পারছে কিন্তু, কারণ একটা মাত্র ল্যাঙ্গুয়েজ যার কোনো কম্পিটিটর নাই। ফ্রন্ট এন্ডের আর দু একটা এরকম ল্যাঙ্গুয়েজের নাম বলেন তো, যেটা দিয়ে আমি HTML CSS কে প্রোগ্রামিং করতে পারি? আছে? নাই কিন্তু। PHP বিকল্প আছে। কেউ যদি বলে আমি PHP শিখবো না, কোনো সমস্যা নাই, আপনি .NET শিখেন, আপনি জাভা শিখেন, তাহলে হয়ে যেতেছে। আবার কেউ যদি বলে আমি জাভা শিখবো না, কোনো সমস্যা নাই, PHP শিখেন, তাই না? একটার অল্টারনেটিভ আর একটা আছে। কিন্তু দুইটা জিনিস এত খারাপ, এদের অল্টারনেটিভ কেউ নাই। একটা হচ্ছে HTML, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনি সব পারেন, আপনাকে সব দেওয়া হয়েছে, সব ক্ষমতা আপনার কাছে আছে। আপনাকে বলা হয়েছে একটা ওয়েবসাইট বানান, আপনাকে শুধু HTML দেওয়া হবে না, পারবেন না? এই CSS সব দেওয়া হয়েছে, জাভাস্ক্রিপ্ট সব, .NET, জাভা যা সব দেওয়া হয়েছে, খালি আপনি HTML ইউজ করতে পারবেন না, ওয়েবসাইট হবে না কেন? আবার আপনাকে বললো আপনি কিচ্ছু ইউজ করতে পারবেন না, শুধু HTML, ওয়েবসাইট বানান। সম্ভব কিন্তু সুন্দর হবে না, বাট সম্ভব কিন্তু। এই জন্য HTML এবং জাভাস্ক্রিপ্ট এদের কোনো কম্পিটিটর নাই। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, এই দুইটা বিষয় সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, আর অনেক ভালো ধারণা একদিনে আসবে না। এটা হচ্ছে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, অ্যান্ড দ্যাটস অল। সো অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে আর কি।
তাহলে একটা HTML ফাইল নেই এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসি আমরা। আজকে হচ্ছে আমাদের BD Jobs LICT ব্যাচ 3 ডে 20 ডে 20। আপনাদের কি আর গরম লাগে? নাকি শুধু আমার লাগতেছে? এর একটু করেন, কিছুক্ষণ পর কিন্তু দেখবেন আমার শরীরে এটাও নাই যেটা আছে, কিচ্ছু করার নাই কিন্তু। ঠিক আছে, 28 18 করেন, 22 দেন। PHP না সরি, এটা HTML ফাইল। আচ্ছা, আমরা কি অ্যাপাচির মধ্যে আসছিলাম না? এগুলো কি অ্যাপাচির মধ্যে না? আচ্ছা, এটা PHP ফাইলই নেন, খালাস। বাট এর এখানে কিন্তু অ্যাপাচির কোনো হাত নাই, ঠিক আছে? পুরো হাতটাই কাজ জাভাস্ক্রিপ্টের, ব্রাউজারের। না না, HTML ফাইল নিলাম, জান। আমরা নাম দিলাম ইন্ডেক্স। ওকে, HTML ফাইলে নিয়ে নিলাম। সরি, ওটা স্ট্রাকচার কারণে আর কি রাখে, একটা ফোল্ডারের মধ্যে index.html একটা ফাইল থাকে আর কি। হ্যাঁ, ওটার মধ্যে কিন্তু কোনো কোডই থাকে না, দেখবেন এডিট করে দেখবেন কিচ্ছু নাই, জাস্ট দিয়ে রাখছে আর কি স্ট্রাকচারের কারণে। না, ইন্ডেক্স ফাইল গুলো রান হয়, বাট index.php থাকে সেটা আগে রান হয়। যেমন মনে করেন এই যখন আমরা এই অ্যাপাচির থ্রুতে কোনো কিছু রান করব, অ্যাপাচি থ্রুতে, যেমন এই যে আমরা HTML ফাইল নিলাম, এটাকে আমরা অ্যাপাচি থ্রুতে রান করাতে পারবো, আবার নর্মালি ব্রাউজার দিয়েও রান করাতে পারবো। কোনটা দিয়ে করবো? ব্রাউজার দিয়ে রান করে। খামোখা অ্যাপাচির কষ্ট দিয়ে লাভ কি, যেহেতু এটার জন্য আমার অ্যাপাচি লাগবে না। তো আপনি যদি অ্যাপাচির থ্রুতে কোনো ফাইল, কোনো ফোল্ডারের মধ্যে যে কোনো ফাইল রান করাতে চান, ওই ফোল্ডারের মধ্যে index.php, index.html, index.ui, home.php এ নামের কোনো ফাইল থাকলে সেগুলো অটোমেটিক্যালি রান হয়ে যায়। এগুলো কিন্তু আবার কনফিগারেশন করা আছে, দেখছেন না? এগুলো দেখাইছে না নিপা? ঠিক আছে, এগুলো সব বলা আছে। দেখেন, এই যে আমরা যদি সার্ভারে যাই, আমাদের সার্ভার কোনটা ছিল? ডি ড্রাইভের মধ্যে জ্যাম, এর মধ্যে htdocs, না গিয়ে আমরা অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি যদি ইয়েতে যান, কোথায় যেন লেখা আছে, দেখি একটু, কনফিগ, HTTP কনফিগের মধ্যে কি আছে? এখানে আছে সম্ভবত, নিচের দিকে আছে মনে হয়। এখানে কন্ট্রোল এফ, index.html দেখি, index.php, ইয়েস, এই যে এখানে আছে, যে দেখে এটা কি দেওয়া আছে? ডিরেক্টরি মডিউল। হ্যাঁ, এখানে দেখেন সবার প্রথমে কি খুঁজবে? কোন index.php, তারপর index.py, index.cj, index.asp, index.shtml, index.html, index.htm। আপনি এখানে আরো অনেক কিছু লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্পেস দিয়ে দিয়ে আপনি যা লিখে দিবেন, আপনি যদি এখানে লিখে দেন bdjobs.me, তাহলে ওই নামের কোনো ফাইল থাকলে সেটা আগে রান হয়ে যাবে। ঠিক আছে, এটার উপর বেস করে ওগুলো আর কি হয়, index.php। তারপরে এইটা এই সিকোয়েন্স অনুযায়ী সে সার্চ করবে আর কি, প্রায়োরিটি দিবে এই সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের ডে 20 মধ্যে HTML ফাইলটাকে রান করে নিলাম। এটা আমার আউটপুট, এবং এখানে আমরা কোড লিখব। তো জাভাস্ক্রিপ্টের কোড আমরা লিখব। এখন আমরা HTML ফাইল নিয়ে হয়েছে আর কি। তো যখন আমরা HTML অথবা PHP ফাইলের মধ্যে যখন জাভাস্ক্রিপ্টের কোড লিখব, তখন আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে HTML এর। তার নাম কি? স্ক্রিপ্ট। তো আমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করব, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করব। এর মাঝখানের যে এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে কি? জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। হ্যাঁ, দুই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে।
এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। এখন এই যে স্ক্রিপ্ট একটা, এই স্ক্রিপ্ট একটা আমরা বডির মধ্যেও লিখতে পারি, আবার হেডের মধ্যেও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, কোথায় লিখলে ভালো হয় সেটা আমরা একটু পরে আপনাদের কাছ থেকে জেনে নিব, আপনারা বলে দিবেন কোথায় লেখা ভালো হয়। সো আপাতত আমি বডির মধ্যে লিখতেছি, কেমন? ওকে, সো আমরা বলতেছিলাম সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, এগুলোকে কি বলে? স্ট্রিং সাইন। স্ট্রিং সাইন এর মাঝখানে আমরা যা লিখবো সেটা কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। আমি এখানে বলে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা কি একটা স্ট্রিং? তো একটা স্ট্রিংকে আউটপুটে নিয়ে আসার জন্য আমরা কি কি লিখতে পারি? ডকুমেন্ট ডট রাইট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং স্টেটমেন্ট ক্লোজ করার জন্য আমরা সেমিকোলন ইউজ করে থাকি। এবার কিছুটা ভালো লাগতেছে। ওকে, সো এখন খেয়াল করেন, আমি যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড, তাই না? সেম কাজটা আমরা এখান থেকে এই স্ক্রিপ্ট একটাকে কাট করে আমরা হেডের মধ্যে দিয়ে দিচ্ছি। হেডের মধ্যে দিয়ে যদি দেই, এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, নো চেঞ্জ, আউটপুট সেম। ঠিক আছে, এখন মনে করেন, হ্যাঁ, একটা লাইন হলে ম্যান্ডেটরি না, একাধিক হলে ম্যান্ডেটরি। একটা লাইন হলে ম্যান্ডেটরি না। এখানে লাইন কয়টা? একটা। এটা জিনিস খেয়াল করেন, আমি যদি ডকুমেন্ট ডট রাইটটা স্ক্রিপ্ট ট্যাগের বাইরে লিখি, প্রথম কথা হচ্ছে এখানে কি আসছে? কিছু এরর আসছে। আমি যদি ব্রাউজারে রিলোড দেই, দেখেন কি আসছে? যেটা লিখছি ওইটাই চলে আসছে। কিন্তু সেম ভাবে এই জিনিসটাকে যদি আমি এখানে না লিখি, এখানে লিখি, কোনো এরর আসবে না, কিন্তু কি আসবে বলেন? যা লিখছি সেটাই চলে আসছে। তার মানে আমাকে এটাকে কোথায় লিখতে হবে? স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানেই লিখতে হবে, নাম্বার 1। এবার এই স্ক্রিপ্ট ট্যাগের এটা আমি কি হেডের মধ্যে লিখবো না বডির মধ্যে লিখবো? কোথায় লিখলে ভালো হয়? এইটা আমরা আমাদের সেন্সটা ডেভেলপ করব থ্রু এক্সাম্পল। সাপোজ মনে করেন যে আমরা এই ডকুমেন্ট ডট রাইট ছাড়া আরও একটা ভাবে আমরা এই কোডগুলো এক্সিকিউট করতে পারি। তো আমি এই লাইনটাকে কমেন্টস করে রাখি, অ্যালার্ট, এটা একটা ফাংশন। আমি এখানে দিয়ে দিলাম HELL ও হ্যালো ওয়ার্ল্ড। অ্যালার্ট ইউজ করার পর আমরা যদি ব্রাউজারে যাই, জাস্ট এ মিনিট, অ্যালার্ট করলে এরকম আসে। আমি যখনই রিলোড দিব এরকম আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড বিষয়টা মেসেজ দিচ্ছে আর কি এরকম। এখন হ্যাঁ, ক্রম কাকা এত মুরবি মানুষ তো, উনি অন্যরকম দেখায়। হ্যাঁ, অনেক বেশি এক্সপিরিয়েন্স তো, উনি এভাবে দেখে আর কি। আর মজিলা আপা একটু বুঝেন না, ইমোশন বেশি আর কি থাকে না, ওইরকম আর কি। তা সবাই বলে আর কি, আমি বুঝি না এটা আমি কোথা থেকে শুনলাম, কারো কাছ থেকে তো অবশ্যই শুনছি। এটা বলে মজিলা, ব্রাউজারে বলে মজিলা আপা, আর এটা বলে ক্রম কাকা। এটা কেন? হ্যাঁ, মিল আছে, সন্দেহ মিল আছে, যাক হইতে পারে, আল্লাহ ভরসা। এটা আমি কোন জায়গা থেকে শুনছি, বাট আমার ইয়াদ নাই কোথা থেকে শুনছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দেখেন
তাহলে আমরা এভাবে অ্যালার্ট করতে পারতেছি আর কি। এখন জাভাস্ক্রিপ্ট এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলতেছিলাম যে তাহলে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে প্র্যাকটিস করা হচ্ছিল। তো রাস্তাটা করে আসি এইখানে সরি থ্যাংক ইউ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন সেটা হচ্ছে যে মোটামুটি সিনট্যাক্স কিভাবে লিখতে হয় আমরা জানতাম আর একটু দেখে নিলাম। এখন এখানে আরেকটা বিষয় বলবো যে ভেরিয়েবল এই টপিকসে যাওয়ার আগে সিনট্যাক্স সম্পর্কে আরেকটু একটা কথা বলি, সেটা হচ্ছে HTML এর এলিমেন্ট আমি বললাম লাইক h1 কন্টেন্ট /h1 অথবা p কন্টেন্ট /p এই যে এলিমেন্টগুলা, তো একটা HTML এলিমেন্টের কি থাকতে পারে, মানে HTML এলিমেন্টের বৈশিষ্ট্য যদি আমরা অ্যানালাইসিস করি, মানে একটা HTML এলিমেন্টের মধ্যে কি কি থাকতে পারে। HTML এলিমেন্টের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তাই না? যে এটার মধ্যে দিলে কন্টেন্ট একরকম হবে, এটার মধ্যে দিলে আরেক রকম হবে। এটা কি এলিমেন্টের নিজস্ব বৈশিষ্ট্য না? এলিমেন্টের সেলফ একটা আপনার বৈশিষ্ট্য ইংরেজি কি বলেন দেখি, কেমন ইংরেজি বলেন? ক্যারেক্টারিস্টিক। সেটাই তো আমি জানি, বলতে চাইছিলাম আর কি, সেলফ ক্যারেক্টারিস্টিক্স, তাই না? সেলফ ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, নিজস্ব বৈশিষ্ট্য। আবার কি থাকতে পারে? HTML এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট থাকতে পারে, অ্যাট্রিবিউট থাকতে পারে না? আর কি থাকতে পারে? কন্টেন্ট থাকতে পারে। একটা HTML এলিমেন্টে দেখেন এই তিনটে জিনিস ঘুরে ফিরে কিন্তু আছে। এর বাইরে আর কি আছে বলেন তো? দুই একটা বলেন, এটা আমার মাথায় আসতেছে না, বা আসলে কি আরো আছে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি কন্টেন্ট, আর এটা হচ্ছে কি তার নিজস্ব একটা বৈশিষ্ট্য। h1 এর একটা বৈশিষ্ট্য আছে, p এর একটা বৈশিষ্ট্য আছে, img এর একটা বৈশিষ্ট্য আছে। আর অ্যাট্রিবিউট বলতে কি বোঝানো হচ্ছে? এর মাঝখানে যা লিখতে পারে, আইডি, নেম, ক্লাস, হেন তেন যত সব কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হতে পারে। HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। HTML এলিমেন্টের একটা সেলফ ক্যারেক্টারিস্টিক্স আছে, HTML এলিমেন্টের কন্টেন্ট আছে। একটা HTML এলিমেন্টের এই তিনটাই তার সম্পদ বলতে পারেন, তার অ্যাসেট বলতে পারেন, তার ক্ষমতা এই কয়টা, তিনটেই। সো একটা HTML এলিমেন্টের আমরা বলে দিলাম যে তিনটে জিনিস আছে। HTML এলিমেন্টের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, তার অ্যাট্রিবিউট থাকতে পারে, তার কন্টেন্ট আছে, তার অ্যাট্রিবিউট আছে, এই তিনটে জিনিস আছে। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এলিমেন্টের এই তিনটা জিনিস পরিবর্তন করতে পারবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোন একটা HTML এলিমেন্টের ক্যারেক্টার, ডিফল্ট বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোন একটা HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট পরিবর্তন করতে পারবো। আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোন একটা HTML এলিমেন্টের কি করতে পারবো? কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, তাই না? জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা HTML এলিমেন্টের যে তিনটা জিনিস ডিফল্ট থাকে, এই তিনটা জিনিসের পরিবর্তনই কিন্তু আমরা করতে পারবো। আমি একটু পিছনের দিকে যাই। তো আমাদের যে কোর্সটা বলা হচ্ছিল কি, এটা ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? সো ওয়েব ডেভেলপমেন্ট যদি কোর্স হয়, ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি করেন ক্যারিয়ার হিসেবে, তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি, আমাকে হয় ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে, অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট আমি করি, আমি ওয়েব ডেভেলপার, আমি কি করি? আমি হয় ওয়েবসাইট বানাই অথবা কি ওয়েব অ্যাপ্লিকেশন বানাই। ওয়েব অ্যাপ্লিকেশন ইজ ইকুয়াল টু কি? সফটওয়্যার, তাই না? আমি হয় ওয়েব অ্যাপ্লিকেশন বানাই অথবা ওয়েবসাইট বানাই। তো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট আপনি যেটাই তৈরি করেন না কেন, এর তিনটা পার্ট থাকে। যে কোনো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে সার্ভার সাইড, আরেকটা হচ্ছে ডেটাবেস। আল্লাহর দুনিয়ায় যত ওয়েবসাইট বা যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তাকে যদি আপনি ভাঙেন, এই তিনটে জিনিস পাবেন। ফেসবুকের একটা ফ্রন্ট এন্ড আছে, ফেসবুকের একটা সার্ভার সাইড আছে, ফেসবুকের একটা ডেটাবেস আছে। সেম এজ ইট ইজ জিমেল বলেন, ইয়াহু বলেন, bdjobs.com, talhatraining.com,
যাই বলেন না কেন, তাই না? এই তিনটা জিনিস আছে। সো এই তিনটা জিনিসের মধ্যে ইনফ্যাক্ট আমরা এই কোর্সের মধ্যে কিন্তু কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, এই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা প্র্যাকটিস করব। তো আমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হয় সেটা যদি প্র্যাকটিস করি, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটকে তিনটা ভাগে ভাগ করা হয়। আমি যদি আলাদা আলাদা ভাবে তিনটা জিনিস তৈরি করতে পারি তাহলে কি ফাইনালি আমি এটা করতে পারবো না? এখন তাহলে আমরা কিন্তু প্রথমে যে বিষয়টা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। বাট ফ্রন্ট এন্ডের মধ্যেই সার্ভার সাইড ঢুকে গেছে, তাই না? আমরা প্রথমে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছিলাম, HTML CSS এগুলো নিয়ে কাজ করতেছিলাম, এর মধ্যে আবার PHP ঢুকে গেছে। PHP টা কি? সার্ভার সাইড। আর ডেটাবেস নিয়েও কিন্তু আমরা কাজ করে ফেলছি অলরেডি MySQL ছোটখাটো একটু। তো ফ্রন্ট এন্ডের যদি বলি আমরা যে ফ্রন্ট এন্ড সার্ভার সাইড এবং ডেটাবেস দুটোকে আমি স্কিপ করলাম। আমি শুধু ফ্রন্ট এন্ড নিয়ে যদি কথা বলি, ফ্রন্ট এন্ডের আবার তিনটা পার্ট আছে। কোনো একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট এন্ড তার আবার তিনটা পার্ট আছে। একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট, স্ট্রাকচার এন্ড কন্টেন্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে বিহেভিয়ার। তো যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট এন্ড তার আবার তিনটা পার্ট আছে। একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে বিহেভিয়ার। সো কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি হয় কি দিয়ে? HTML দিয়ে, রাইট? HTML দিয়ে আমরা প্র্যাকটিস করছি, হেডিং, প্যারাগ্রাফ, টেবিল, এটা ওইটা, ডিপ সেইটি প্র্যাকটিস করছেন। এবারে প্রেজেন্টেশন, ওগুলোর প্রেজেন্টেশন ঠিক করছেন কি দিয়ে? CSS দিয়ে। মিডিয়া কোয়ালিটি প্র্যাকটিস করছেন, বিট ভিউ প্র্যাকটিস করছেন, তাই না? ওগুলো দিয়ে কি করা হয়েছে? প্রেজেন্টেশনটা ঠিক করা হয়েছে। এবার আমি স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করছি, স্ট্রাকচার এবং কন্টেন্টের প্রেজেন্টেশনটাও ঠিক করছি। এখন কি করতে হবে? তার বিহেভিয়ার ঠিক করতে হবে। বিহেভিয়ার ঠিক করার জন্যই কিন্তু আমার এই জিনিসটা লাগতেছে। সো বিহেভিয়ার মানে কি? কোন একটা আপনি বলতে পারেন যে ওয়েবসাইট এর আবার বিহেভিয়ার আবার কি মানুষ নাকি যে বিহেভিয়ার থাকবে? না, বিহেভিয়ার আছে। বিহেভিয়ার বলতে বোঝানো হচ্ছে কি? একটা ওয়েবসাইট কিভাবে একটা ভিজিটরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এখন বর্তমান সময়ে ফেসবুক এত পপুলার হওয়ার পিছনে কারণ কি? যে ফেসবুকে একটা ওয়েবসাইট, যে একটা ওয়েবসাইটের 100% কন্ট্রোল কার উপরে? যাদের ইমেল আইডি, যাদের অ্যাকাউন্টের উপরে না? আপনি আপনার প্রোফাইলের কি পরিবর্তন করতে পারেন না বলেন? সবই কিন্তু অ্যাক্সেস। ইনফ্যাক্ট জিমেইল কিন্তু আমাদের হাতে কিছু দেয় নাই। এজন্যই কিন্তু ফেসবুক এত পপুলার, যে এখানে যা দেখেন সবই কার কন্টেন্ট? আমাদেরই কন্টেন্ট কিন্তু সব, তাই না? যার যার একটা প্রোফাইল আছে তার তার প্রোফাইলে কিন্তু সব। সো কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাথে, ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ইউজারের যে কমিউনিকেশন সেটা কি বলা হচ্ছে কি? বিহেভিয়ার। সো ইউজারের সাথে ওয়েব কন্টেন্টের যে কমিউনিকেশন সেটা কি আমরা কন্ট্রোল করব কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কোথা থেকে আসে? মানে ওয়েবসাইটের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের বিহেভিয়ার ঠিক করবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে, কন্টেন্টের বিহেভিয়ার। সো কন্টেন্ট তৈরি হয় কি দিয়ে? ট্যাগ দিয়ে, এলিমেন্ট দিয়ে। ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি হয় কি দিয়ে? তো মানে এলিমেন্ট দিয়ে না, HTML তো ডেফিনেটলি। HTML এর কি? ট্যাগ। আচ্ছা, কখনো কি এভাবে চিন্তা করছেন যে আমি মনে করেন এখানে একটা সাইট লিখলাম, বা যেখানে দেখতে পাচ্ছেন এই যে সাইট মজিলা কর্পোরেশন। আচ্ছা, এই সাইটের কোন কন্টেন্টটা HTML এর ট্যাগ ছাড়া আসছে বলেন তো? একটা কন্টেন্টের নাম বলেন যেটা HTML এর ট্যাগ মানে এলিমেন্ট ছাড়া এমনিতে আসছে ব্রাউজারে। হ্যাঁ, আছে কি কোনো কন্টেন্ট? কোনো সন্দেহ আছে? ঠিক আছে, মানে যা কিছু আসছে কোনো না কোনো একটা ট্যাগের মধ্যে ঠিক আছে। ট্যাগ বলতে আমরা কি বলতে এলিমেন্ট। এজন্য এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা আমরা কন্ট্রোল করব কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো এজন্য এখানে বললাম যে একটা HTML এলিমেন্টের কিন্তু তিনটা প্রপার্টি আছে, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তার অ্যাট্রিবিউট আছে, তার কন্টেন্ট আছে। এই তিনটা জিনিস দিয়ে কি একটা HTML এলিমেন্টের ক্ষমতা না? সো আমি এই তিনটা জিনিসের যে বিহেভিয়ার, এই তিনটা জিনিসকে আমি কন্ট্রোল করব কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাই না? এটাই কিন্তু আমাদের মেইন বিষয় আলোচনার আর কি। এখন মনে করেন তাহলে চলেন আমরা একটা কাজ করি।
আমরা এই বডি ট্যাগের মধ্যে এখানে একটা হেডিং ট্যাগ লিখলাম সিম্পলি এভাবে, আমি বলে দিলাম দিস ইজ এ হেডিং। দিস ইজ এ হেডিং। হ্যালো, আমরা এখানে একটা HTML এর এলিমেন্ট লিখলাম হেডিং। সো আমরা সিম্পলি যদি ব্রাউজারে যাই আমরা আউটপুট কি দেখতে পারবো সেটা জানি, তাই না? এরকম একটা বিষয় চলে আসার কথা আর কি। দিস হেডিং চলে আসছে, তাই না? এরকম চলে আসছে। এখন এই কন্টেন্টের যে বিহেভিয়ার, এই কন্টেন্টের বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি? এর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, ফন্টের কালার হচ্ছে ব্ল্যাক, ফন্টের একটা সাইজ আছে, ফন্টের একটা ফ্যামিলি আছে, এটাই তো এর বিহেভিয়ার। এখন এই বিহেভিয়ারটাকে আমি কন্ট্রোল করবো কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যদি কোনো একটা HTML এর এলিমেন্টের, কন্টেন্টের, অ্যাট্রিবিউটের এগুলোর যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে আগে কী করতে হবে? তাকে আগে ধরতে হবে, তাই না? সো কোনো একটা জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা HTML এলিমেন্টকে ধরার জন্য HTML এর এলিমেন্টের আইডি দিয়ে অথবা ক্লাস দিয়ে আমরা ধরতে পারি, অথবা এলিমেন্টের নাম দিয়েও ধরতে পারি। এখন তিনটার মধ্যে সাজেস্ট করা হয় যে HTML এলিমেন্টের আইডি দিয়ে ধরার জন্য, রাইট? কারণ কি? কারণ আমি এর কন্টেন্ট চেঞ্জ করব, আমি আর কারো করব না। এখন এক্ষেত্রে সবচাইতে বেস্ট প্র্যাকটিস কোনটা হতে পারে? এলিমেন্ট আইডি না ক্লাস? কেন? কারণ হচ্ছে আমি আমার এই বডির মধ্যে আরও এক জায়গায় হেডিং ট্যাগ ইউজ করতে পারি। আমি তো এটার পরিবর্তন করব না, আমি করব কার? এইটার। বাট আমি যদি এলিমেন্ট ধরে করি তাহলে এটারও হবে, সাথে সাথে কার হবে? এটারও হয়ে যাবে। আবার আমি যদি ক্লাস ধরে করি, ক্লাস তৈরি করা হয় কেন? একাধিকবার একাধিক জায়গায় ইউজ করার জন্য। আমি যদি কোনো ক্লাস তৈরি করি আমার মূল মোটিভ থাকে ওইটা যে আমি এটাকে আরও বেশ কয়েক জায়গায় ইউজ করব। বাট তাহলে আমি এইটার চেঞ্জ করবো, আর কারো করবো না। সো আমি এখানে একটা ক্লাস লিখলাম, সেই ক্লাসটা আমি আবার এখানে ইউজ করতে পারি। সো তাহলে কি হয়ে যাবে? আমি চাচ্ছি এর, বাট এরও কি হয়ে যাবে। বাট আমি যদি আইডি দিয়ে করি, আইডি যখন ইউজ করা হয় আইডিটা কি হয়? অলওয়েজ ইউনিক। তাহলে আইডি, এই জন্য বুঝতে পারছেন আইডি দিয়ে কেন আর কি? এটাই একটি বিষয় যে আইডি দিয়ে যখন আমি কোনো কিছু চেঞ্জ করবো, আমি এখানে একটা আইডি সেট করে দিলাম, আমি বললাম যে H1, আমি ধরেন আইডি দিয়ে দিলাম ডেমো। বাট এই আইডি যখন কোনো একটা HTML এলিমেন্টে যখন আইডি দেওয়া হয় সেটা কি হয় না? সাধারণত ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, সম্ভাবনাই নাই, রাইট? তাহলে এখন আমি এই এলিমেন্টের কন্টেন্টটাকে আমি চেঞ্জ করব কিভাবে? জাভাস্ক্রিপ্ট থেকে। কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা HTML এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার চেঞ্জ করা যায়। এর ডিফল্ট বিহেভিয়ার বলতে কি বোঝানো হচ্ছে? এর কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এগুলো তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারি। এখন কিভাবে চেঞ্জ করব? সো জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা HTML এলিমেন্টকে আমি যদি ধরতে চাই তাহলে তার আইডি দিয়ে ধরার রুলস হচ্ছে, তাই না? কি লিখতে হয়? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, রাইট? গেট এলিমেন্ট বাই আইডি, এরপরে স্ট্রিং সাইনের মধ্যে আইডির নাম। বানান ভুল হলে কিন্তু হবে না, জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেনসিটিভ। এই এলিমেন্ট আর এই এলিমেন্ট কিন্তু এক না, ঠিক আছে? তো এখানে বড় হাতেরই দিতে হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে ফাংশনের নাম। এই ফাংশনটা দিয়ে আমরা এই আইডি ধরে কি করলাম? এই এলিমেন্টটাকে ধরলাম, রাইট? সো ধরে আমি মনে করলাম ডট দুইটা HTML এলিমেন্টের মাঝখানে যে জায়গা, এর নাম কি? ইনার HTML, তাই না? ইনার HTML। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এতটুকুন মানে কি? এতটুকুনের মানে হচ্ছে, হ্যাঁ, আমরা এই এলিমেন্টটাকে ধরলাম, আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরলাম, ধরে কি করব? তার ইনার HTML,
হ্যাঁ উজ্জ্বল। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার এইচটিএমএল আমি এই কথাটা লিখে দিলাম। এখন দেখেন বেসিক্যালি এই এলিমেন্টের মধ্যে কি আছে, আমি এই লাইনটাকে কমেন্টস করে রাখি একটু, হ্যাঁ একটু খেয়াল করেন, আমি প্র্যাকটিস করার সময় দিব আপনাদেরকে। আমি শুধু ছোট্ট একটা সেন্স ডেভেলপ করতে চাচ্ছি এখানে। তো এখানে বেসিক্যালি স্ক্রিপ্টের মধ্যে কোনো স্টেটমেন্ট নাই, তাই না? আমার বডির মধ্যে দুইটা হেডিং ট্যাগ আছে, একটার মধ্যে আইডি আছে, একটার মধ্যে আইডি নাই। আমি বললাম দিস ইজ অ্যানাদার হেডিং, অ্যানাদার হেডিং। নাও এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দিস ইজ এ হেডিং, দিস দুইটা দেখতে পাচ্ছি, তাই না? এখন এই প্রথম যে H1 এলিমেন্টটা আছে, প্রথম এলিমেন্ট, আমি তার কন্টেন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ ধরেন আমি তার কন্টেন্টটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এর কন্টেন্ট চেঞ্জ করার জন্য রুলস হচ্ছে, প্রথমে আমি তাকে ধরলাম, ধরে তার ইনার এইচটিএমএল এ আমি এই কথা লিখে দিলাম। এখন এই এলিমেন্টের এই আইডিটা যে এলিমেন্টের, তার ইনার এইচটিএমএল এ এই কথাটা বসে যাবে। এই আইডিটা যে এলিমেন্টের, তার ইনার এইচটিএমএল এ কি আছে বলেন তো? দিস ইজ এ হেডিং, এটা আছে না? সো এইটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। ওই যে বললাম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্টকে চেঞ্জ করতে পারি, এরপরে অ্যাট্রিবিউট চেঞ্জ করব, এরপর আর অনেক কিছু চেঞ্জ করব, দেখবেন আস্তে আস্তে। তো এখন এটা করলাম, এখন দেখি কি হয়, চলেন দেখি। কোনো চেঞ্জ হয়েছে? তাহলে তো কথার সাথে কাজের কোনো মিল হইল না, তাই না? এখন মনে করেন সেম কাজটা আমি এখান থেকে কাট করে আবার এই বডি, যেখানে বডির উপরে লিখে দিলাম, বডির উপরে লিখে দিলাম। এবার চেক করি কোনো কিছু হয়েছে? হয় নাই কিন্তু। আবার এইটাকে আমি এখান থেকে কাট করে বডি যেখানে শেষ হচ্ছে এখানে লিখে দিলাম। এবার চেক করি, এবার কি হয়ে গেছে? এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো কেন হচ্ছে এরকম? এখন আমার কোশ্চেনের অ্যান্সার দেন, দেখবেন অ্যান্সার আপনার কাছে ক্লিয়ার। যে বেসিক্যালি আমি যখন এই index.html এই ফাইলটাকে যখন আমি ব্রাউজারে রান করাচ্ছি, তখন এই কি হচ্ছে, এই কোডগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে না? এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে কিভাবে? উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে। নাইস, উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে। ওকে, সো নাও তাহলে যখন সে এখানে আসলো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার কাছে কথা হচ্ছে এই লাইনটাকে এক্সিকিউট হবে না এই লাইনটাকে এক্সিকিউট হবে? ডেফিনেটলি এটা যখন এক্সিকিউট হচ্ছে তখন কিন্তু ব্রাউজারের ব্রেনের মধ্যে এই ফাইলের জন্য এই এলিমেন্টটা নাই। কারণ এই এলিমেন্টটা নাই, তার মানে কি আইডিটাও নাই। তখন কি এই আইডিটা যে এখানে আমি ইউজ করছি, এটা কি সে পাইছে? এই জন্য এসে দেখাচ্ছে না। ইনফ্যাক্ট আমি যখন এটাকে এখান থেকে এখানে দিচ্ছি, তারপরও কি হচ্ছে, আগে এটা এক্সিকিউট হচ্ছে, এই আইডিটাকে কি সে পাচ্ছে না। কিন্তু একমাত্র এটা কখন পাবে? যখন আমি নিচে দিব। এবার কি হয়েছে, এই লাইনটা এক্সিকিউট হয়েছে কখন? পরে। এটা এক্সিকিউট যখন এখানে আসছে, যখন সে এখানে আসছে, তখন তার ব্রেনের মধ্যে কি আছে? হেডিং নামের দুইটা এলিমেন্ট আছে, এর মধ্যে একটার আইডি হচ্ছে কি? ডেমো। ঠিক আছে, একটা আইডি হচ্ছে কি? ডেমো। এবার এজন্য কি, এজন্য জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি কাজ করবে কাকে নিয়ে? HTML এবং CSS কে নিয়ে। এজন্য HTML এবং CSS কে কি করতে হয়? আগে এক্সিকিউট করতে হয়, তারপর এক্সিকিউট করতে হয় কাকে? জাভাস্ক্রিপ্টকে। এখন এজন্য বলা হয়েছিল যে জাভাস্ক্রিপ্টের কোড কোনো একটা HTML ফাইলের মধ্যে তাহলে কোথায় লেখা উচিত? একদম যেখানে ক্লোজ হচ্ছে সেখানে। এটাই কিন্তু এখনকার সময়ের জন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যে আমি উপরে লিখলেও হবে, সেই ব্যবস্থাও করা যাবে। যে আমি এই লাইনটাই উপরে লিখবো, তারপরও কাজ হবে, ওইটাও করা যাবে। ওইটার জন্য ফাংশন আছে, ওটাও আমরা পরবর্তীতে দেখব। বাট তারপরও উপরে লেখা উচিত না, সবসময় কোথায় লেখা উচিত? বডি জায়গায়। কারণ এই আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে যে কাজগুলো করব, সেগুলো তো HTML এলিমেন্টকে নিয়েই করব, অথবা CSS এর ক্লাসকে নিয়ে করব। এজন্য HTML এলিমেন্ট আর CSS ক্লাস কি হতে হয়? আগে এক্সিকিউট হতে হয়। এজন্য খেয়াল করছেন আপনি একটা জিনিস চিন্তা করছেন কি কখনো, যে CSS ফাইলের লিঙ্ক আমরা হেডের মধ্যে দিই কেন? কারণ যখন এখানে কোনো একটা CSS ফাইলের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সে কি করতেছে? সে এই নিচের লাইনে আসার আগে এই লিঙ্কে বরাবর সে যাবে, যে সে ওই ফাইলের মধ্যে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসকে সে নিয়ে আসবে,
মানে সবগুলো ক্লাসকে নিয়ে আসবে বলতে সবগুলো ক্লাসের মধ্যে যে ডেফিনেশনগুলো আছে সেগুলো তার ব্রেনের মধ্যে সে আগে রেখে দিবে। তারপরে যখন নিচে যাবে, আপনি যখন যে ক্লাসটা কল করছেন, ও আচ্ছা এটা এই জিনিস, আচ্ছা ঠিক আছে তুমি নাও, ও আচ্ছা ঠিক আছে তুমি নাও, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, ভাগ করে দেয়, যার যে 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 যায়। প্রথমে আগে সব নিয়ে আসে, নিয়ে এসে তার কাছে রাখে। এরপর আপনি যখন যেটাকে কল করছেন, ও আচ্ছা তুমি এটা ঠিক আছে নাও, ঠিক আছে, এভাবে সে আস্তে আস্তে কি করে সবাইকে দিয়ে দেয়। যার ফলশ্রুতিতে আমরা কি করি, সুন্দর একটা আউটপুট দেখতে পাই। একটা কাজ করবেন, সিএসএস এর লিঙ্কটাকে সবার নিচে দিয়ে দেখবেন কি হয়। হবে কিছু হবে না কিন্তু, ঠিক আছে। এজন্যই কিন্তু বেসিক্যালি উপরে দেওয়া হয়। আর জাভাস্ক্রিপ্ট এটা কোথায় দেওয়া হয়, সবার নিচে। কারণ সিএসএস গুলোকে আমরা এখানে কল করি, আর সবার শেষে ইউজ করা হয় কাকে, জাভাস্ক্রিপ্টকে। এই জন্য আমরা যখন জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, সবার নিচে লেখারই প্র্যাকটিসটা করব, ঠিক আছে। এটা একটা বিষয় ছিল আর কি, জাভাস্ক্রিপ্টের কোড কোনো একটা আপনাকে এই কোশ্চেনটা করবেই। হ্যাঁ, যদি আপনি জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কোথাও জব করেন, আর যদি এখন জুনিয়র ওয়েব জব করেন পরবর্তীতে, তাহলে তো কোনো কথাই নেই যে না জাভাস্ক্রিপ্টের কোড আমাদের কোথায় লিখতে হবে এবং কেন লিখতে হবে। আপনি যদি আমার মুখের কথা শুনছেন, কথা শুনে আপনি বিশ্বাস করছেন, এবার বলে দিলেন, আপনার কথার মধ্যে কোনো কনফিডেন্স থাকবে না। মনে করেন আপনাকে আমি বললাম যে এটি এরকম, আমি বললাম যে সচিন খুব ভালো খেলে, আপনি আমার কাছ থেকে শুনছেন, কখনো সচিনের খেলা দেখেন নাই। এবার আপনার একজন জিজ্ঞেস করছে সচিন কেমন খেলে, আপনি বলছেন সচিন ভালোই খেলে, এভাবে বলবেন। আবার মনে করেন আপনি সচিনের খেলা দেখছেন, এবার আপনাকে যে সচিন কেমন খেলে, সচিন সেরকম খেলে। বুঝতে পারছেন আপনার কোন কথার মধ্যে জোর থাকবে, এটি হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে। সো আপনারা বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে পারেন, আইডি দিয়ে ধরে একটু দেখেন চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, মনে করেন জাভাস্ক্রিপ্টের কোড আমি নিচেই লিখবো আমরা, তাই না। সো আমরা এখানে লিখলাম, একটু দেখেন তো কোনো একটা HTML এর কন্টেন্ট জাভাস্ক্রিপ্টের থেকে আপনি চেঞ্জ করতে পারেন কিনা, মানে আপনারটা চেঞ্জ হয় কিনা একটু দেখেন। আমি আর কিছু বিষয় দেখাচ্ছি।
Yes, thank you. আচ্ছা, তাহলে আমরা HTML এলিমেন্টের কি চেঞ্জ করতে পারলাম? কন্টেন্ট, তাই না? এখন মনে করেন হ্যাঁ কন্টেন্ট চেঞ্জ করতে পারলাম। এবার আমরা সেম ভাবে তার আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন তার অ্যাট্রিবিউট কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে তার CSS এর ক্লাস কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলোর উপর আমরা চেঞ্জ করবো। হ্যালো, ঠিক আছে, তো আমরা এতটুকুনি আপাতত রাখতে চাচ্ছি আর কি মোটামুটি এই বিষয়ের ক্ষেত্রে। নেক্সট আমরা যে টপিকস নিয়ে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে ভেরিয়েবল। একদম সহজ, হ্যাঁ, ভেরিয়েবল আর কি। সো যতটুকুন প্র্যাকটিস করা হয়েছে এতক্ষণ, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ডকুমেন্ট হচ্ছে ক্লাসের নাম, আর এটা হচ্ছে কি তার ফাংশন। যখন কোনো একটা ফাংশন কোনো একটা ক্লাসের মধ্যে থাকে তাকে কি করতে হয়? ওই ক্লাসের পারমিশন নিয়ে করতে হয় না? এজন্য ডকুমেন্ট হচ্ছে আমার ক্লাসের নাম, আর এটা হচ্ছে কি তার ফাংশন। এটা এটা হচ্ছে আইডি। হ্যাঁ, এটাই যে HTML এলিমেন্টের আইডি, এর আইডি। আর আইডি লেখার রুলস হচ্ছে স্ট্রিং সেটের মধ্যে লিখতে হবে। আপনি যদি স্ট্রিং সেট না দেন তাহলে কিন্তু হবে না। আর এতই খারাপ, এই দেখেন উনিরাও দেখাবে না। দেখেন কাজটা ব্রাউজারে যাই, এখানে কি হাই আসার কথা না? হাই কিন্তু অলরেডি এখন আছে, কিন্তু দেখেন এখন কি হয়ে যায়, উনিরাও দেখাইছে, কিচ্ছু দেখানে কাজ করবে না। এই জন্যই বলা হয় অপদার্থ। বুঝতে পারছেন? সো নাইস। কোনটাকে রিপ্লেস করতে চাই? মানে দিস ইজ এ হেডিং এর মধ্যে যদি আমি এই হাই কথাটা লিখি মানে কোন এক জায়গায় যদি আনতে চাই তখন কোন এক জায়গায় বলতে মানে এটাকে আপনি কোন এক জায়গায় নিবেন, ইউজ করবেন, অবশ্যই পাবেন। ভেরি গুড কোশ্চেন। তাহলে কি করতে হবে দেখেন, ও কিন্তু খুব ভালো একটা কথা বলছে। ঠিক আছে, আপনি খারাপ কথা বলছেন। হ্যাপি? আচ্ছা, তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো। এবার ইনার HTML, এই যে আইডিটা দিলাম এখানে, হ্যাঁ এই আইডিটা দিয়ে দিলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার HTML। এবার এটাকে আমি প্রথমে কি করব? আমি প্রথমে একটা ভেরিয়েবলে ধরলাম। এই যে এই জন্য আমি ভেরিয়েবল কথা রাখতে চাচ্ছি। ওকে নাইস, আপনারা একটু পরে দেখেন। হ্যাঁ আব্বা, হ্যাঁ মা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা কি? না 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 না, তুমি না। ও তো আমরা একসাথে আসুমনি, ওদের ক্লিক সরে দিয়ে আমি আসুমনি পিস পিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ দেখছি, পেপারে দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো তাহলে, আল্লাহ হাফেজ। ওকে, আমরা এই কন্টেন্টটাকে কিভাবে বাইরে নিয়ে আসতে পারি সেই বিষয়টা আমরা দেখব। বিফোর দ্যাট আমাদের এখন যে কনসেপ্টটা নিয়ে একটু প্র্যাকটিস করবো সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি এটা আমরা সবাই জানি, তাই না? ভেরিয়েবল হচ্ছে কি একটা কন্টেন্ট, আমরা পাত্র। আর কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা যেভাবে বলে সেটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম। আপনি ভেরিয়েবল কেন ডিক্লেয়ার করেন? আমরা PHP তে কাজ করছি, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি?
সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার উদ্দেশ্য ছিল কি, কিছু রাখা। কম্পিউটারে যখন কোনো কিছু রাখেন সেটা আলটিমেটলি কোথায় থাকে, মেমোরিতে। কম্পিউটারে কয় ধরনের মেমোরি আছে, 2 ধরনের, একটা হচ্ছে হার্ড ডিস্ক আর একটা হচ্ছে র্যাম, দ্যাটস অল। হার্ড ডিস্কটা কি পার্মানেন্ট স্টোরেজ, আর র্যামটা কি টেম্পোরারি। আমি যখন কম্পিউটার অন করি তখন কি হয়, আমি যেমন মনে করেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা লিনাক্স বা যেটাই বলেন, অপারেটিং সিস্টেমটা কি করি, আমরা একটা সিডি থেকে উইন্ডোজের একটা ফ্রেশ কপি নিয়ে আমরা কম্পিউটারে একটা ড্রাইভে রেখে দিই। এরপর যখন কম্পিউটার ওপেন করি, বুট করি, সে কি করে ওই জায়গা থেকে ওটাকে নিয়ে এসে সেই স্ক্রিনে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখায়, তাই না, এরকম দেখায়। এখন একটা নির্দিষ্ট অংশ কিন্তু কোথায় চলে আসে, র্যামে চলে আসে, তাই না। এবং আমি যত বেশি অ্যাপ্লিকেশন স্টার্ট করব, আমার র্যামের জায়গা কি আস্তে আস্তে কমতে থাকে না। মনে করেন একটা সফটওয়্যার, এই যে নেটবিনস, এই সফটওয়্যারটা সেট আপ করা আছে কোথায়, এই সফটওয়্যারটা সেট আপ করা আছে হার্ড ডিস্কে কোনো একটা ড্রাইভে। এবার আমি যখন নেটবিনসটা রান করতেছি তখন কি হচ্ছে, এই প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য কিছু জরুরি ফাইল হার্ড ডিস্ক থেকে কোথায় চলে আসতেছে, র্যামের মধ্যে চলে আসতেছে, তাই না, র্যামের মধ্যে চলে আসতেছে। এজন্য দেখেন, আপনি যখন কম্পিউটার কিনতে গেছেন, আপনার বয়ফ্রেন্ডে বা গার্লফ্রেন্ডে বলছেন যে কোনটা কিনবো তুমি একটু বলো, সে কি বলছে, র্যাম যেটা সেটা কিনবা, বলে নাই, হ্যাঁ আমি বলছি ও বলছে, ঠিক আছে, গুড, তাই না। মানে বড় ভাই ছোট ভাই যে যার কাছে গেছেন যে কম্পিউটার কিনবো, কোনটা কিনলে ভালো হয়, কি বলছে, র্যাম একটু বেশি দেখিয়ে কিনো। কারণ কি, এটা সে বুঝে বলো আর না বুঝে বলো, কারণ কিন্তু এটাই, তাই না, যে কি কম্পিউটারের র্যাম, এই জন্য কি র্যাম বেশি থাকলে কম্পিউটার কি থাকে, ফাস্ট থাকে, তাই না। এই জন্য এখন এগুলো বলার উদ্দেশ্য কি, আপনি যখন একটা ভেরিয়েবল নিচ্ছেন, ভেরিয়েবলের মধ্যে কিছু রাখবেন, সেটা আলটিমেটলি কি হচ্ছে, রাইট, স্টোর হচ্ছে। এই জন্য ডাটাটা থাকতেছে আমার ভেরিয়েবলের র্যামের মধ্যে, আর ওই ওই যে জায়গায় থাকতেছে ওই জায়গার যে নামটা, সেই নামটাই হচ্ছে কি ওই ভেরিয়েবলের নাম। এই জন্য ভেরিয়েবলকে বলা হচ্ছে কি মেমোরি লোকেশনের নাম। সো হোয়াট এভার ইট ইজ, এ হচ্ছে ভেরিয়েবল। আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভার সিনট্যাক্সটা ইউজ করে থাকি সাধারণত। প্রথমে লিখতে হয় ভার, এরপর দিতে হয় ভেরিয়েবলের নাম। আমি বললাম যে var name, this is a variable. আমি বললাম var age, this is a variable. So ভেরিয়েবল কন্টেনার বা মেমোরি লোকেশনের নাম, যেখানে আমরা কোনো কিছু রেখে কাজ করতে পারি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য জাভাস্ক্রিপ্টে 3টা মেজর রুলস আছে। প্রথম কথা হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে ভার থাকতে হবে, ভেরিয়েবলের নামের শুরুতে ভার থাকতে হবে, ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস হচ্ছে ভেরিয়েবলের নাম লেখার জন্য আমি বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, 0 to 9 আন্ডারস্কোর এবং $, এই কয়টা সিনট্যাক্স ইউজ করতে পারবো ভেরিয়েবলের নাম লেখার জন্য। ওকে, এবং আর একটা শুনতে পারলাম, আপনারা বলে দিলেন, নো নাম্বার ইন স্টার্ট, শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না। তো ভেরিয়েবল লেখার রুলস কি, 3টা। ভেরিয়েবলের নামের শুরুতে ভার দিতে হবে। ভেরিয়েবলের নাম লেখার জন্য আমার তো কোনো ক্যারেক্টার লাগবে, আমি কি ক্যারেক্টার ইউজ করতে পারবো, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, 0 থেকে 9 অথবা আন্ডারস্কোর অথবা কি $। আপনি ভেরিয়েবলের নাম চাইলে হ্যাশ ইউজ করতে পারবেন না, অ্যাড ইউজ করতে পারবেন না, হ্যাশ ইউজ করতে পারবেন না, এগুলো কি তাহলে ভেরিয়েবল সেটা হবে না। ইউজ করা যাবে কি সর্বোচ্চ $। এবং শুরুতে কোনো কি হতে পারবে না, নাম্বার হতে পারবে না। সো আমি ভার দিয়ে শুরু করলাম, স্পেস দিলাম, এবার ধরেন আমি লিখলাম বড় হাতের নেম, এটা একটা ভেরিয়েবল। আবার লিখলাম ভার ছোট হাতের নেম, এটাও কি ভেরিয়েবল। আবার আমি লিখলাম var name, ছোট বড় মিক্স করে লিখলাম, এটাও কি, এটাও ভেরিয়েবল। আবার আমি লিখলাম var 0 name, দিস ইজ নট এ ভেরিয়েবল। শুরুতে কি হওয়া যাবে না, কোনো নাম্বার হওয়া যাবে না। আপনি আন্ডারস্কোর দেন, কোনো সমস্যা নেই, এবার এটা ভেরিয়েবল। আপনি $, দেন, এবার এটা একটা ভেরিয়েবল, কোনো সমস্যা নেই। বাট শুরুতে কি হওয়া যাবে না, কোনো নাম্বার হওয়া যাবে না। ঠিক আছে, আমরা ভেরিয়েবলের, এটা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করার এই 3টা মেজর রুলস। ভেরিয়েবলের নামের শুরুতে ভার দিতে হবে, ভেরিয়েবলের নাম ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড আন্ডারস্কোর, এবং শুধু নাম্বার হওয়া যাবে না। ওই পিএসপির মতোই আর কি।
তাই না? সরি, টাইপটা না, টাইপটা হ্যাঁ টাইপটা বলে দিচ্ছি। এবার নেমটা গেল। এবার ভেরিয়েবলের 3টা স্ট্যান্ডার্ড রুলস আছে, ওই পিএইচপিতে যা পড়ছেন একই। ভেরিয়েবলের নাম কি লিখতে হবে? স্মল লেটার। ভেরিয়েবলের নাম অলওয়েজ কি লিখবেন? স্মল লেটার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। ভেরিয়েবলের নাম সবসময় লিখতে হবে ছোট হাতের। আপনারা যারা পিএইচপি ট্র্যাকে আছেন তারা এই প্র্যাকটিসটা করতে পারেন। এই রুলসগুলো কিন্তু পিএইচপি ট্র্যাকের জন্য বলতে পারেন। স্মল লেটার। এবার মিনিংফুল এবং আরেকটা কি? রিডেবল। রাইট, রিডেবল। যখন ভেরিয়েবল লিখবেন এই 3টে জিনিস মাথায় রেখে লিখবেন, যে ভেরিয়েবলটা ছোট হাতে লিখতে হবে, মিনিংফুল হইতে হবে এবং রিডেবল হইতে হবে। তো বিষয়টা কেমন? আমি লিখলাম যে var নেম, এটা একটা ভেরিয়েবল, এটা কি হয়েছে? স্মল লেটার। এবার ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য কি? তার মধ্যে কিছু রাখবো। আমি বললাম var নেম ইজ ইকুয়াল টু 100। কোনো সমস্যা আছে? বাট এটা কি হইলো না? মিনিংফুল হইলো না। তাহলে আমাকে কি লিখতে হবে? var নেম ইজ ইকুয়াল টু নাম লিখতে হবে। আমি বললাম যে লাইক বিডি জবস, ইটস ওয়ার্কিং ওয়েল। এবার বললাম var ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু MEHEDI মেহেদি। এবার কি হলো? এটা তো ছোট হাতেরও লিখলাম এবং এটা মিনিংফুলও হয়েছে, বাট এটা কি হয় নাই? রিডেবল হয় নাই। কারণ এখানে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে কি ফার্স্ট, আর একটা হচ্ছে কি নেম। তাহলে এটাকে রিডেবল করার জন্য কি করতে হবে? আন্ডারস্কোর দিতে হবে। এই প্র্যাকটিসটা করতে পারে, অথবা অনেকে এটাও করে। এটাকে বলে কি? ক্যামেল কেস, তাই না? ক্যামেল কেস। এটা হচ্ছে কি? জাভা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, জাভা স্ট্যান্ডার্ড। আবার আপনি যদি এটা করেন, এটা হচ্ছে কি? জেএনডি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই প্র্যাকটিসটা করতে পারেন, সমস্যা নাই। এটাও চলে, আবার এটাও চলে, কিন্তু এটা চলবে না। কিন্তু এটা চলবে না, স্পেস চলবে না, এটা চলবে না, আবার এটাও চলবে না। ঠিক আছে, সো নাইস। তাহলে আমরা এভাবে কাজটা করব। এখন যে কোশ্চেনটা ছিল যে আমি এই কন্টেন্টটাকে মনে করেন আমি এভাবে দেখতে চাচ্ছি এভাবে, তাহলে মনে করেন এই কন্টেন্টটাকে আমি প্রথমে জাভাস্ক্রিপ্টে ধরবো, ধরে তারপর আমি তাকে কি করবো? অন্যভাবে অ্যালার্ট করব। সো হাউ? তাহলে আমি এই কোনো একটা HTML এলিমেন্টকে যদি আপনি কিছু করতে চান, কিছু দিতে চান অথবা কিছু নিতে চান, তাকে কি করতে হবে? তাকে আগে ধরতে হবে। আর কোনো একটা HTML এলিমেন্টকে ধরার জন্য শ্রেষ্ঠ উপায় কি? তার আইডি। তার আইডি আছে, না থাকলে আইডি দিয়ে দিতাম, আইডি দিয়ে দিলাম। এবার আমরা এখানে এসে যদি এভাবে বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, রুলস, এটা ফাংশনের নাম এভাবে ওরা দিছে আর কি। নামটা কি ছিল? ডেমো। ধরলাম, ধরে এবার এটাকে কি করব? এবার আমি ধরে এলিমেন্টকে ধরলাম, কিন্তু হ্যাঁ এতটুকুন অংশ মানে কি? এলিমেন্টকে ধরলাম, ধরে আমি কি করব? কিছুক্ষণ আগে যেটা করছি তার ইনার HTML এ কন্টেন্ট পাঠাইছি। এবার কি করব বলেন তো? কিছুক্ষণ আগে তার ইনার HTML এ কন্টেন্ট পাঠাইছি, এখন কি করব? তার ইনার HTML এ কন্টেন্টকে পাঠাবো না ধরবো? ধরবো, তার নিব আগে, তাই না? তার ইনার HTML এ কন্টেন্টকে নিব। তো তাহলে এখানে কি লিখতে হবে? ডট ইনার HTML। এতটুকুন মানে কি? এতটুকুন মানে হচ্ছে আমার হাতে এখন দিস ইজ হেডিং আছে, এই জায়গাটা আমি আছি, এটা আছে। এবার এটাকে নিয়ে আমি কি করব? এটাকে আমি নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, var কন্টেন্ট। তাহলে এবারে কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে কি আছে বলেন তো? যা আছে তাই আছে। কিন্তু এবার এটাকে দিয়ে আপনি কি করবেন? যা মন চায় করেন। আপনি মনে করেন ঠিক আছে আমি একটু অ্যালার্ট করব, ঠিক আছে করেন অ্যালার্ট। কন্টেন্টকে আমি অ্যালার্ট করলাম।
ওকে, এখন যদি ব্রাউজারে যাই কি হবে বলেন তো? দেখেন কি হেডিং অ্যালার্ট করতেছে, দিস ইজ দ্য হেডিং, তাই না? সো কন্টেন্টটাকে আমি রিসিভ করতে পারলাম। নাইস। এখন মনে করেন যে আমরা যদি এভাবে করি যে লাইক এখানে একটা ভেরিয়েবল নিলাম, এটা এভাবে থাক, এখানে একটা ভেরিয়েবল নিলাম ফার্স্ট নেম মেহেদি, আমরা একটা ভেরিয়েবল নিলাম var লাস্ট নেম ইজিক্যাল টু বলে দিলাম হাসান। ওকে, নাও আমরা যা একটা ভেরিয়েবল নেই var ফুল নেম ইজিক্যাল টু ফার্স্ট নেম। ও এখানে আরেকটা বিষয় বলা হয় নাই, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। যখন আমরা কোনো ভেরিয়েবল নিচ্ছি, এই যে ফার্স্ট নেম, এই ভেরিয়েবলের উপর ভেরিয়েবলের মধ্যে যে মানটা থাকে সেটা একটা টাইপ থাকতে পারে না? ভেরিয়েবলের কি থাকে? ডেটা টাইপ। ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা থাকে সেটা হতে পারে স্ট্রিং, ক্যারেক্টার, যে কোনো কিছু হতে পারে। তো এজন্য ভেরিয়েবলের মানের উপর বেস করে ভেরিয়েবলের একটা ডেটা টাইপ থাকে। সো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপটা কীভাবে হয় খেয়াল করেন। আপনারা এই লাইনটা লেখার পরে আমি যদি নিচে আসি, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিই, কী দেখাচ্ছে? নেমের পাশে দেখেন তো, বেসিক্যালি আমি উপরে ভেরিয়েবলগুলোকে বন্ধ করে দিই, এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে না, এগুলোকে কমেন্টস করে দিলাম, শুধু একটা ভেরিয়েবল আছে এখন, কি? ফার্স্ট নেম। এবার চেক করি কি দেখাচ্ছে ফার্স্ট নেমের পাশে? স্ট্রিং। আমি কি বলে দিছি কি? না। এবার 1 2 3 দিলাম, এবার কি আসবে বলেন তো? কি বলছিলাম? ফার্স্ট কোটেশন অথবা মানে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, মাঝখানে যা দিয়ে দিবেন সেটাই কি হয়ে যাবে? ঠিক আছে, আপনারা দিলে আপনি স্ট্রিং হয়ে যাবেন, বুঝতে পারছেন? এই দেখেন ফার্স্ট টাইমটা কি হয়ে গেছে? স্ট্রিং। এবার যদি এটা তুলে দিই, এবার কি আসবে? নাম্বার। কি আসছে? নাম্বার। হ্যাঁ, না পিএসপির মতো তো না। এবার 1 2 3 দিলাম, এটা কি ভগ্নাংশ না? এবার কি আসবে? স্টিল নাম্বারই আসবে। কি আসছে? নাম্বার। তো কার্যত জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ 3 ধরনের, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে বুলিয়ান, তাই না? এই 3 ধরনের ভ্যালুই কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে আসতে পারে। আমি এখানে বলে দিলাম কি? লাইক ট্রু। এবার কি আসে? এবার কি আসবে? স্ট্রিং। ঠিক আছে, ট্রু 1 2 3, তারপরে কি আসবে? স্ট্রিং। সো এই 3 ধরনের ডেটা টাইপই সাধারণত ভেরিয়েবল হয়ে থাকে। এছাড়া আরও বেশ কয়েক ধরনের আছে, সেটাকে আমরা কনসিডার করে বললাম। যেমন ধরেন কি থাকতে পারে আপনার এই অ্যারে, ডাটা টাইপ অ্যারে হতে পারে। সো অ্যারে নিয়ে আলোচনা করবো। অ্যারে খুব মজা জাভাস্ক্রিপ্টে, দেখবেন আলহামদুলিল্লাহ কটকট করে পেরে যাবেন। হ্যাঁ, সো অ্যারে এবং বিষয়গুলো থাকবে আর কি। সো আমরা যে প্র্যাকটিসটা করতেছিলাম, যে ফার্স্ট নেমের মধ্যে বললাম মেহেদি, লাস্ট নেমের মধ্যে বলতেছিলাম হাসান। এবার ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম ফুল নেম, এর মধ্যে আমরা এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে কনকেট করে রাখবো। তাহলে কিভাবে করা হচ্ছে? ফার্স্ট নেম, দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখি প্রথমে, দেখেন কি হয়। দেখেন কি করলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে পাশাপাশি রাখলাম। এবার বলে দিলাম অ্যালার্ট করে দিই, ফুল নেম। সো হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ, ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখছি, দেখি অ্যালার্ট করে কিনা। ফার্স্ট নেমের মধ্যে রাখলাম মেহেদি, লাস্ট নেমের মধ্যে রাখলাম কি? হাসান। সো মেহেদি এবং হাসানকে আমি কি করলাম? কনকেট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম পাশাপাশি। আমি একসাথে দেখতে চাচ্ছি মেহেদি হাসানকে, রাইট? সো নাও দেখি চেক করে আউটপুটটা কি আসে। আউটপুট কিছুই আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে দুইটা ভেরিয়েবলকে পিএইচপিতে পাশাপাশি রাখা যেত, জাভাস্ক্রিপ্টে রাখা যাবে না, সি শার্পেও রাখা যায় না, জাভাতেও যায় না, কোনোটাই যায় না। দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি ভাবে রাখা যায় না। কি করতে হয়? কনকেট করতে হয়। পিএইচপিতে কনকেট সাইন কি বলেন তো? আর জাভাস্ক্রিপ্টে প্লাস। এবার প্লাস করে দিলাম, এবার দেখেন কি হয়। এবার ব্রাউজারে যে রিলোড দিচ্ছি, কি চলে আসছে? মেহেদি হাসান, বাট একদম গায়ে গায়ে মিশে আসছে, তাই না? সো কি করতে হবে? স্পেস দিতে হবে, রাইট? সো স্পেস দেওয়ার জন্য আমি একটা কাজ করলাম,
আমি দুইটার মাঝখানে একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম। হোয়াট ইজ দিস? দিস ইজ এমটি স্ট্রিং। স্যার হ্যাকিং করার তখন কি স্যার যে মানুষের পিছে থেকে এইভাবে শেল ঢুকায়া দেয় না মানে স্ক্রিপ্ট দিয়ে, Right. এই জন্য এরকম এরর আসে। রাইট। ঠিক আছে, সো আমরা এবার যদি চেক করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্পেস সহ ফুল নেম চলে আসছে, ঠিক আছে। সো এভাবে কাজটা বেসিক্যালি হচ্ছে, ঠিক আছে। তো নাইস, তাহলে এখন থেকে শুরু করে আমরা 10 মিনিটে একটা ব্রেক নিয়ে নেই। ব্রেক নেওয়ার পরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা চাইলে ফুল নেম করতে পারি। আমরা এখানে যতবার রিলোড দিব কি আসবে? মেহেদী হাসানি আসবে না? আমরা ব্রেকের পরে যেটা দেখব যে ইনপুট বক্স থাকবে, সেখানে ইউজার ইনপুট দিবে ডায়নামিক ভাবে ফুল নেমটা। এই কাজটা আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, ঠিক আছে। সো থ্যাংক ইউ। এখন থেকে শুরু করে একটা ব্রেক, ব্রেকের পরে পরবর্তী কাজ দেখবেন। আচ্ছা, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুইটা ট্যাগ নিব। ওকে, দুইটা ট্যাগ বলতে আমরা ইনপুট এলিমেন্ট নিব দুইটা। আচ্ছা, ইনপুটের টাইপ দিলাম না, ফর্ম ভ্যালিডেশন না, অ্যাকচুয়ালি আজকে যেটা করানো হচ্ছে সেটা হচ্ছে আপনার জাস্ট জাভাস্ক্রিপ্টের বেসিক আলোচনা। সেখানে আমরা কোনো এলিমেন্টকে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ওইটাকে আইডেন্টিফাই করব, হ্যাঁ আইডেন্টিফাই করব, এই বিষয়টা দেখব। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দুইটা ইনপুট এলিমেন্ট নিব, যেটার প্রথম টাইপ দিলাম টেক্সট, ঠিক আছে। আমরা জাস্ট টেক্সট টাইপের ইনপুট নিব এবং এটার একটা আইডি লাগবে, তাই না। এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা আইডি লাগবে। আইডি দিলাম টেক্সট, আচ্ছা ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম। প্লেস হোল্ডার একটা দিয়ে দিলাম, প্লেস হোল্ডার হচ্ছে ফার্স্ট নেম। আচ্ছা আচ্ছা, প্লেস হোল্ডার আমার ওই ইনপুট ট্যাগের ভিতরে জাস্ট আমার নামটা, ফার্স্ট নামটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা আমি ইনপুট মানে এলিমেন্ট নিব, সেটা হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে। প্লেস হোল্ডারে থাকবে লাস্ট নেম, আমার আইডিটা থাকবে লাস্ট নেম, ঠিক আছে। এখন সেভ করে যদি আমরা রান করাই তাহলে এর আউটপুটটা আমরা দেখতে পাই, তাই না। দেখি কি আসছে। আচ্ছা, মেহেদী হাসান, এখানে অ্যালার্ট মনে হয় আগে করা আছে। আমার এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুইটা আসছে, তাই না। আচ্ছা, অ্যালার্টটা আমি অফ করে দিই। হ্যাঁ, এই যে ফুল নেম, আচ্ছা আপনাদেরকে তো কনক্যাট করে দেখানো হয়েছে। যাই হোক, এটা মনে হয় আপনার যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে আমার আগেই নামটা আছে, তারপরে এখানে আরেকটা নাম আছে। এরপরে আমরা করছি কি, এই ভ্যারিয়েবল দুইটাকে জাস্ট কনক্যাট করে দিছি আর একটা ফুল নামে, আর এই ফুল নামটাকে আমরা কি করছি, অ্যালার্ট করে দিছি জাস্ট, তাই না। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় ফাংশন দিয়ে আমি এখন কল করব, ঠিক আছে। যে আমার এই ফার্স্ট নেম নামক যে আইডি আছে, এরপরে লাস্ট নেম নামক আইডি আছে। আমি যখন অন ক্লিক আমি আরেকটা ইনপুট নিলাম, আরেকটা ইনপুট নেই, ঠিক আছে। ইনপুট, হ্যাঁ টাইপ দিলাম সাবমিট, ইনপুট টাইপ দিলাম সাবমিট। নেম আচ্ছা নেম, হ্যাঁ নেম বাটন দেন BTN, আর ভ্যালু দিলাম কি সাবমিট। এখানে যেটা করব আমি অন ক্লিক নামক একটা ফাংশন নিব, ঠিক আছে। অন ক্লিক, আচ্ছা
অন দিয়ে জাভা স্ক্রিপ্টের অনেকগুলো ফাংশন আছে, বুঝতে পারছেন? এই যে অন লিখলেই দেখেন অনেকগুলো চলে আসে, ঠিক আছে? এইগুলো যেটা হয়, এই ফাংশনগুলো একটু সবাই দেখবেন, ঠিক আছে? এইগুলো কিন্তু আমাদের অনেক বেশি ব্যবহার করতে হয়। অন ক্লিক আছে, অন ব্লার আছে, ঠিক আছে? অন সাবমিট আছে, তারপর কি আরও এই যে দেখেন অনেকগুলো আছে কিন্তু। অন ব্লারটা অনেক ব্যবহার করা হয়, আবার আপনার অন ক্লিক যেটা আছে, ঠিক আছে, এটাও অনেক ব্যবহার করা হয়। সো আমরা যে মূলত যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অন ক্লিক, এখন যেটা ব্যবহার করব। সো অন ক্লিক নামে একটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনের ভিতরে আর একটা ফাংশন কল করব আমরা, ঠিক আছে? আচ্ছা, আপনাদের তো জানা আছে যে ফাংশন কাকে বলে বা ফাংশনের ডেফিনেশন। আচ্ছা, বিষয়গুলো জাভা স্ক্রিপ্টে সেম, বুঝছেন? জাস্ট একটু দেখবেন। সো আমরা এখানে যেটা করব যে এখানে একটা ফাংশন কল করব। আচ্ছা, এটাকে সেভ করে আমি ইয়েতে যাই। এখানে একটা এখানে আমরা ফার্স্ট নেম দিব, এখানে লাস্ট নেম দিব, এবং অন ক্লিকে জাস্ট ওই কনক্যাট করে আমার ওইটা অ্যালার্ট আকারে আসবে, ঠিক আছে? আমি এটা অ্যালার্ট আকারে দেখাতে পারি, বা আমি আমার অন্য কোনো একটা ট্যাগের ভিতরে নিয়ে আমি ওখানে দেখাই দিতে পারি যে আমার অন ক্লিক করলে আমার ওই ট্যাগটাকে মুভ করে অন্য আর একটা জায়গায় আমার যে কনক্যাট করে যে ফাংশন দুইটা নিব, ফার্স্ট নেম লাস্ট নেম, এই দুইটাকে একসঙ্গে অন্য আর একটা ট্যাগের ভিতরে দেখাই দিব, বা ট্যাগ বলেন বা ডিপ বলেন বা যে কোনো জায়গায় জাস্ট আমি আইডি ধরে ওইটাকে। ফাংশনটা বাইরে লেখা বলতে গেলে যে ফাংশন তো অবশ্যই স্ক্রিপ্টিংয়ের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? বাইরে বলতে গেলে আমি তো HTML এর ভিতরে কখনো ফাংশন লিখতে পারবো না। ফাংশন লিখতে গেলে আমাকে জাভা স্ক্রিপ্টিংয়ের ভিতরেই যাইতে হবে, তাই না? সো আমরা ফাংশনটা এখানেই লিখবো, ঠিক আছে? এখানে লিখবো। সো ওই হ্যাঁ, বাইরে লিখতে হবে। হ্যাঁ, অন ক্লিকে আমরা কল করব। অন ক্লিকে বলতে আমরা যখন ক্লিক করব তখন ওইটা এক্সিকিউট হবে। সো এখন সাপোজ আমরা একটা ফাংশন লিখি, সেম বিষয়। আচ্ছা, পাবলিক লেখা লাগবে। পাবলিক লিখতে হবে না, তাই না? আচ্ছা, ফাংশনের একটা নেম লাগবে, তাই না? আচ্ছা, নেম দিলাম কি, মাই ফাংশন দিলাম। আচ্ছা, মাই ফাংশনের ভিতরে যেটা করব সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল দ্বারা আমার এই আইডিটাকে ধরবো, ঠিক আছে? ভেরিয়েবল দ্বারা আমার এই আইডিটাকে ধরবো, এবং আরেকটা ভেরিয়েবল দ্বারা এই আইডিটাকে ধরবো, ঠিক আছে? আর তারপরে আমরা অন ক্লিকে জাস্ট ওইটাকে অ্যালার্ট করে দিব, ঠিক আছে? সো আগে আমার ফাংশনটা লিখে ফেলি। মাই ফাংশন দিলাম, ভেরিয়েবল। আর জাভা স্ক্রিপ্টে যেটা ফলো করা হয়, এই ক্যামেল কাজটা বেশি ফলো করা হয়, বুঝতে পারছেন? আপনারা যারা দেখবেন কাজ করেন বা যারা নতুন করতেছেন তারা দেখবেন যে জাভা স্ক্রিপ্টে সাধারণত ক্যামেল কেস দিয়ে যে কোনো ফাংশন বলেন বা এগুলো লেখা হয় আর কি, ঠিক আছে? সো ভেরিয়েবল দ্বারা আমরা কি করব, ডকুমেন্ট। আচ্ছা, ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, তাই না? তাহলে নাম দিই ফার্স্ট নেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমার আইডিটা কি ছিল? ফার্স্ট নেম ছিল আইডি। আমার আইডিটা ছিল এই যে ফার্স্ট নেম। সো ফার্স্ট নেমটা আমি নিলাম, আর এই জায়গায় যেটা দিব ডট ভ্যালু, তাই না? ডট ভ্যালু, কারণ আমরা ওই ফার্স্ট নেমের ভিতরে যেই ভ্যালুটা থাকবে আমরা ওইটা নিব, ঠিক আছে? মানে আমরা যখন এই ট্যাগে যখন লিখব তখন আমার ওই যে ভ্যালুটা আসতেছে, আমরা ভ্যালুটা ইনপুট দিছি, সেই ভ্যালুটাকে আমরা ক্যাপচার করে নেব আর কি। হ্যাঁ, যেটা লিখবো সেটাই সে নিয়ে নেবে, ঠিক আছে? সো ডট ভ্যালু নিলাম, আর একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে লাস্ট নেম, তাই না? যারা বুঝতে পারছি বা কাজ করতে পারতেছি তারা করে ফেলি, হ্যাঁ, যে আমি কি করতে চাচ্ছি মূলত। সো এটা আমি লাস্ট নেম দিলাম। সো লাস্ট নেম দিয়ে ভ্যালু দিয়ে দিলাম, তাই না? সো এখন যদি আমরা আর একটা নতুন ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে ফুল নেম। সো ফুল নেমে কি করব, কনক্যাট করে দেব। আর জাভা স্ক্রিপ্টে কনক্যাট করতে হয় মূলত কি দ্বারা? প্লাস সাইন। জি,
ফার্স্ট নেম প্লাস প্লাস তো না, অ্যাকচুয়ালি কনক্যাটই বলা হয় লাস্ট নেম, বাট পিএইচপিতেও এটা কিন্তু ডট, ঠিক আছে। এখন যদি আমরা অ্যালার্ট করে দিই, অ্যালার্ট করব কোনটা, অ্যালার্ট করব জাস্ট ফুল নেম, তাই তো। আচ্ছা এইখানে কিন্তু যেটা ধরছিলাম, হ্যাঁ দেখেন এখানে কিন্তু ইনার এইচটিএমএল দিয়ে ধরছিলাম। এর কারণ কি ছিল? এর কারণ হচ্ছে আমার এই ট্যাগের ভিতরে কোন ট্যাগ ছিল, এটা ডেমো। আচ্ছা ভিতরের কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ, ভিতরের কন্টেন্টের জন্য আমরা ইনার এইচটিএমএল নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমার কন্টেন্ট না, আমি যেটা লিখতেছি সেটা সেটা মূলত কি, সেটা হচ্ছে আমার মূলত ভ্যালু, সেই ভ্যালুটাকে ধরবো, ঠিক আছে। যার কারণে ডট ভ্যালু অ্যাকচুয়ালি একটা ফাংশন, বুঝতে পারছেন বিষয়টা। এই ফাংশনটা ওর ভিতরে যেটা আমরা লিখবো সেটা নিয়ে আসবে। সো এখন যদি অ্যালার্ট করি এবং ও হ্যাঁ অ্যালার্ট করি তাহলে আসবে, বাট আমরা এখনও তো ফাংশন ডেফিনেশন দিয়ে রাখছি মাই ফাংশন, ঠিক আছে, বাট এটাকে কল করি নাই, তাই না। সো এখানে এটাকে কল করতে হবে কোথায়, আমার এই তো অন ক্লিকে, তাই না। সো অন ক্লিকে আমার ফাংশনটাকে কল করলাম। ফাংশন কল করতে হলে এই যে আপনার ফাংশনের নাম আর এরপরে আপনার ফার্স্ট ব্র্যাকেট, এই মানে ফাংশন কল করতে হলে এই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। আসছে আপনাদের, দেখেন রান করায়। অন ক্লিকে আচ্ছা কারো কি আসছে এটা? আসছে তাই না। সো আমার এখানে এটা দিতে হবে না, তাই না, সরি। আসলে আচ্ছা জি এবার আসছে, বাট আমাদের এখানে গ্যাপ আসে নাই, বুঝছেন। নাম দিচ্ছি বাট এখানে কোনো গ্যাপ আসতেছে না। প্রধান কারণ হচ্ছে আমরা এখানে কোনো গ্যাপ দিই নাই। সো এই গ্যাপ দিতে হলে আমাদের কি করা লাগবে বলেন, কনক্যাট করে দিতে হবে। জাস্ট আমরা একটা স্পেস কনক্যাট করে দেবো, তাই না। আর কনক্যাট করতে হলে আমাদেরকে সবসময় এই কম্বিনেশনটা ফলো করা লাগবে, প্লাস কম্বিনেশন। এটা পিএইচপিতে কিন্তু যদি হতো তাহলে কিন্তু ডট দিতে হতো, ঠিক না। সো এখন যদি আমরা রান করাই এটাকে, জি দেখেন আমার এবার কিন্তু আসছে, ঠিক আছে। সো আপনাদের মোটামুটি আজকের মতো সেশন কমপ্লিট। রেকর্ডিং হয় নাই।